আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বৃষ্টি স্নাত রাতের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। এখানে সবার সাথে আমার কম বেশি পরিচয় আছে, তবে আজকে উপস্থিতি অনেক কম। আমি কি শুরু করতে পারি রায়হান ভাই? জি তবে ভাই কন্টিনিউ, সমস্যা নাই। আচ্ছা, আমি একটা স্ক্রিন শেয়ার করেছি এখানে, আপনারা স্ক্রিনটার দিকে একটু ফোকাস রাখবেন। হ্যাঁ, আমরা কথা বলতে বলতে দেখি আর এক দুজন জয়েন করে কিনা। আচ্ছা, আমি একটু স্টপ প্রেজেন্টিং দেই। আচ্ছা, না এটা ঠিক আছে। দেখতে দেখতে 19 জন হয়ে গেল, এখন কনফিডেন্স পাচ্ছি আর কি। আবারও বলছি, শুভরাত্রি। বৃষ্টি স্নাত এই রাত্রিতে আপনারা অনেক কষ্ট করে ক্লাসে জয়েন করেছেন, এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা, একই সাথে একরাশ ভালোবাসা। সবাই ভালো আছেন তো না? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। প্রথমে হচ্ছে একটা পরিচিত কণ্ঠ শুনতে পেয়েছি। আর বাকিরা সবাই কি খারাপ আছেন? না স্যার, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ঠিক আছে, আসুন আজকে এই ক্লাসে আমি এই শব্দগুলো ব্যবহার করব না। আমরা জানি, আমরা পড়েছি, আমরা জেনেছি। হ্যাঁ, এই কথাগুলো আমি একবারও বলবো না। আমি ধরে নিব আমরা সবাই এখানে নতুন এবং নতুন করে শিখছি। এটা একই সাথে আরেকটা বিষয় হচ্ছে, আমরা চুক্তি আইনের যে ক্লাসটা আছে আজকে এখানেই শেষ করে দিব। তো এই ক্লাস অলরেডি 3টা ক্লাস হয়েছে, এটাকে আর ডিলে করব না, ক্লাসটাকে এখানেই হচ্ছে শেষ করব আজকে। আপনাদের কিছুদিন আগে পরীক্ষা গেছে, তাই না? পরীক্ষা হয়েছে না স্যার, আমাদের তো পরীক্ষা হয়নি। ও আচ্ছা আচ্ছা, তাহলে মনে অন্য একটা ব্যাচ, সেটা হচ্ছে আমার করতেছিল, টিউনে আসতেছিল। রায়হান ভাই, আপনি কি এই নোটটা দিয়েছেন না? জি জি। এটা এমন হয়েছে কেন? সিরিয়াস একটা অবস্থায় যদি, দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। নোটটা আমাকে একটু সময় দিয়ে সহায়তা করবেন। আসুন, আচ্ছা, আমরা আজকে আমাদের টপিকস আমরা আলোচনা করব শেষ 3টা বিষয়ের উপরে। 3টা বিষয় হলো, আপনারা যদি নোট নিতে পারেন তাহলে খুবই ভালো হয়। আমি একটা জিনিস অনুরোধ করব, সেটা হচ্ছে
আজকের আলোচনার শেষের দিকে খুবই ইম্পর্টেন্ট কিছু আলোচনা আছে, যেগুলো আমি অনেক সময় নিয়ে বের করেছি। হ্যাঁ, আমি চাই আপনারা ওই জায়গাগুলোতে বা শুরু থেকে শেষ পর্যন্ত একটু ফোকাস করেন, আর যেন কোনোভাবেই কনসেন্ট্রেশন ব্রেক না হয়। আর আমি সবসময় বরাবরের মতো এখনো বলি যে আপনি শুধু শুনেই যায়েন না, আমার কথা বলার সাথে সাথে কিছু নোট নিয়েন, তাহলে যেটা হবে, হ্যাঁ, আপনি এখানে ফোকাস রাখতে পারবেন এবং সেটা মনে রাখতে পারবেন। এমনিতেই হচ্ছে ভুতুরে ক্লাস, একজনকে কাউকে কেউ দেখতে পাচ্ছে না। হ্যাঁ, আমরা তিনটা বিষয় আলোচনা করব। তিনটা বিষয়, এক নাম্বার হচ্ছে ব্রিচ অফ কন্টাক্ট, যেটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হচ্ছে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে জিম্মা চুক্তি অর্থাৎ বেলমেন্ট, এটা একটু নিচের দিকে আছে। আরেকটা হচ্ছে কোয়াসি কন্ট্রাক্ট, রায় চুক্তি যেটাকে বাংলায় বলে। ব্রিচ অফ কন্ট্রাক্ট হচ্ছে চুক্তির যে পরিসমাপ্তি আমরা যেটাকে বলি, অর্থাৎ একটা কন্ট্রাক্টকে সমাপ্ত করে দেওয়া। বিষয়টা কেমন? চুক্তিভঙ্গ, ব্রিচ অফ কন্ট্রাক্ট বলতে বোঝায় চুক্তির শর্ত অনুযায়ী কোনো পক্ষের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হওয়া অথবা চুক্তির শর্ত লঙ্ঘন করা। অর্থাৎ চুক্তির অধীনে যে দায়িত্ব বা বাধ্যবাধকতা পালন করার কথা ছিল তা যথাযথভাবে না করা বা দেরিতে করা বা সম্পূর্ণভাবে যদি অস্বীকার করা হয় তাকে চুক্তিভঙ্গ বলে বিবেচিত হয়। অর্থাৎ আপনার আর আমার মধ্যে একটা চুক্তি হয়েছে, আমরা এই কাজটা পারফর্ম করব। এখন চুক্তির একটা পর্যায়ে আপনার গিয়ে মনে হলো যে আমি এর থেকে তো ভালো অপশন পাচ্ছি, কেন আমার তার কথা শুনতে হবে? এখন আপনার মনের মধ্যে নতুন একটা প্রতারণার চিন্তা বা নতুন একটা আইডিয়া আসলো যে তার সাথে কন্ট্যাক্টটা বিচ করে আমি অন্য একটা কন্ট্যাক্ট করি, হ্যাঁ, বা কাজটা অন্যভাবে পারফর্ম করি। এই যে একটা প্রতিজ্ঞার, একটা ওয়াদার জায়গা থেকে সরে যাওয়া, এটাকেই বলা হচ্ছে ব্রিচ অফ কন্ট্যাক্ট। যেমন এই ব্রিচ অফ কন্ট্রাক্ট বিষয়টা কোথা থেকে এসেছে বা এটা কি ধরনের, এটা পরিণত কি হতে পারে? ব্রিচ অফ কন্ট্রাক্টটা তার আগে আমরা যাচ্ছি যে ব্রিচ অফ কন্ট্রাক্ট কত ধরনের হতে পারে। ব্রিচ অফ কন্ট্রাক্ট দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে অ্যাকচুয়াল ব্রিচ অফ কন্ট্রাক্ট বা আসল চুক্তিভঙ্গ, আরেকটা হচ্ছে প্রত্যাশিত ব্রিচ অফ কন্ট্রাক্ট। ঠিক আছে, সেটা হচ্ছে অ্যান্টিসিপেটরি ব্রিচ অর্থাৎ প্রত্যাশিত চুক্তিভঙ্গ। যখন অ্যাকচুয়াল ব্রিচ অফ কন্ট্রাক্ট কোনটা? আসল চুক্তিভঙ্গ যেটাকে বলে যখন চুক্তির নির্দিষ্ট সময় বা কার্য সম্পাদনের সময় পক্ষের কোনো একজন চুক্তি লঙ্ঘন করে। আর প্রত্যাশিত চুক্তিভঙ্গ কোনটা? যখন চুক্তির নির্ধারিত সময়ের আগেই কোনো পক্ষ স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে চুক্তি পালন করতে পারবে না, এটাকে বলা হচ্ছে অ্যান্টিসিপেটরি ব্রিচ অর্থাৎ প্রত্যাশিত চুক্তিভঙ্গ। এইবার আসুন আমাদের কথায় আসি, খুব সিম্পলি আপনি বুঝেন। চুক্তিভঙ্গের বিষয়টা আমরা বুঝি, তো সবাই বুঝি না? সবাই কথা বলবেন। বুঝি স্যার। হ্যাঁ, এক দুজন কথা বলবেন না, সবাই কথা বলবেন। আমি প্রশ্ন করবো আপনাদেরকে, ঠিক আছে? আমি কথা বলার মাঝখান থেকে হঠাৎ করে একজনের কাছে চলে যাবো, আমি দেখতে পাবো যে মানে আপনারা আছেন কিনা। ব্রিচ অফ কন্ট্রাক্ট অর্থাৎ চুক্তি ভঙ্গ বলতে আমরা কি বুঝি? অর্থাৎ আপনার সাথে একটা শর্ত হলো, শর্ত অনুযায়ী একটা চুক্তি প্রতিস্থাপন হলো। চুক্তির প্রতিস্থাপন হওয়ার পর একটা পর্যায়ে আমি কি করলাম, যে আমি যে প্রতিশ্রুতি দিলাম আপনাকে, সেই প্রতিশ্রুতি পালনে আমি ব্যর্থ হয়েছি, এটাকেই কি বলা হয়? চুক্তির শর্ত লঙ্ঘন করা। যেরকম ধরেন আপনি আফতাব নগরে আপনার সাথে আমার কথা হলো যে 1 কোটি টাকা কিনবো, কিন্তু এক সার্টেন টাইম পরে গিয়ে কি আমি বললাম যে না, আমি প্লটটা আপনার কাছে বিক্রয় করব না, অথচ আমাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল যে এই প্লটটা ভবিষ্যতে কোন একটা সময় আপনি আমার কাছে, সেটা সার্টেন টাইমের মধ্যে 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, এই টাইমের মধ্যে আপনি আমাকে এই প্লটটা বিক্রি করবেন। কিন্তু সার্টেন টাইম অফ পরে আপনি কি করলেন? আপনি বললেন যে আমি প্রতিশ্রুতি পালন করতে পারবো না। এই যে প্রতিশ্রুতি ভঙ্গ করা, এটাকে কি বলা হয়? চুক্তির শর্ত লঙ্ঘন অথবা ব্রিচ অফ কন্ট্রাক্ট।
অর্থাৎ যার যে দায়িত্ব পালন করার কথা ছিল সেটা যথাযথভাবে পালন করেনি, অথবা পালন করতে সে অস্বীকার করেছে, আংশিকভাবে অস্বীকার করেছে, অথবা সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। এটা কি বলা হয় কি? চুক্তিভঙ্গ। এই চুক্তিভঙ্গটা দুই রকম হতে পারে, একটা হচ্ছে আসল হতে পারে, আর একটা হচ্ছে প্রত্যাশিত হতে পারে। আসল কোনটা? যখন আপনার চুক্তি পালন করার একটা সময় এসেছে, নির্দিষ্ট সময় অথবা কার্য সম্পাদনের সময়, যে এক পক্ষ কি করছে, চুক্তি লঙ্ঘন করে ফেলছে। যেমন হচ্ছে আপনি সবকিছু রেডি করলেন, প্লটটা আমার আফতাবনগরে আপনি আমার কাছে প্লটটা বিক্রি করবেন, তখন সবকিছু রেডি করার পর আপনাকে একজন থার্ড পার্টি এসে বললো আপনি 1 কোটি টাকা প্লটটা বিক্রি করছেন, আমি আপনাকে 1,20,00,000 টাকা দিচ্ছি। আপনি তখন তো আপনার মনের মধ্যে চিন্তা হয়ে চলে আসলো যে না, আমি কেন 20 লক্ষ টাকা লসে বিক্রি করব। ঠিক আছে, আপনি আমাকে বললেন যে আমি চুক্তি পালন করতে পারবো না, আমার সমস্যা আছে। এই যে ওই সার্টেন টাইমটাতে যখন আপনি কি করলেন, অর্থাৎ কার্য সম্পাদনের ঠিক সময় বা তার পূর্বে একটা সময়, হ্যাঁ, সেই সময়টা হতে হবে ইমিডিয়েট সময় হতে হবে, খুব কাছাকাছি সময়ে অস্বীকারটা হতে হবে। যখন কাছাকাছি সময়ে অস্বীকারটা করা হয় তখন সেটাকে বলা হয় আসল চুক্তিভঙ্গ, অর্থাৎ অ্যাকচুয়াল চুক্তিভঙ্গ, অ্যাকচুয়াল ব্রিচ বলা হয় সেটাকে। আপনারা কি আমার কথা ক্লিয়ার? ঠিক আছে, ভেরি গুড। তারপর একটা খেয়াল করেন, ওটাতে মজা আছে। ওইটাতে বিষয় হচ্ছে অ্যান্টিসিপেটরি ব্রিজ, অর্থাৎ প্রত্যাশিত চুক্তিভঙ্গ। অর্থাৎ আপনি আমাকে প্লটটা দিতে পারবেন, দেখলেন যে এই প্লটটাতে একটা ঝামেলা আছে, ওয়ারিশ সূত্রে সেই ঝামেলাটা আছে, অথবা দেখতে চান এই প্লটটা আপনাকে দেওয়ার কথা ছিল, আপনার দাদা আপনার বাবা আপনার নামে ইস্যু করে দিবে, সে আপনার নামে ইস্যু না করে তার ছোট ছেলের নামে, ছোট মেয়ের নামে দিয়ে দিল, অথবা দুইজনকে ওয়ারিশ করে ওয়ারিশ মূলেই সম্পত্তিটা হস্তান্তর করলো। এখন সে তো বলতেছে না আমি এই আমার অংশটুকু বিক্রি করব না, তখন সে একটা ওই সার্টেন টাইম, অর্থাৎ নির্ধারিত সময়ের অনেক আগেই আপনাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে আমি এই প্লটটা আপনাকে দিতে পারবো না, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেন বা আপনি অন্য একটা অপশন খোঁজেন। এই যে একটা নির্ধারিত সময়ের অনেক আগেই সে আপনাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছে যে এই কন্ট্রাক্টটা পালন করা আমার পক্ষে সম্ভব না, এটাকেই বলা হয় অ্যান্টিসিপেটরি ব্রিজ, প্রত্যাশিত চুক্তিভঙ্গ। আপনারা কি ক্লিয়ার হয়েছেন এই বিষয়টা? জি স্যার, ক্লিয়ার। এক্সিলেন্ট। আসেন তারপরে আসেন চুক্তিভঙ্গর প্রতিকার কি হতে পারে। এখন আপনি তো বললেন যে প্লটটা দিতে পারবেন না, এখন এরকম একটা প্লট হাতের নাগালে, আমি চিন্তা করেছি যে আমি এখানে স্কুল করব, বিশাল একটা বাসভবন করব, তো এখন আপনি তো বললেন যে দিলেন, আপনি তো বলে খালাস, এখন কি আমি বসে থাকবো? বসে থাকবো না, আমার তো নিশ্চয়ই একটা প্রতিকার খুঁজতে হবে, তাই না? কি ধরনের প্রতিকার পাওয়া যায় এই যে চুক্তিভঙ্গের জন্য? চুক্তিভঙ্গের প্রতিকার, একটা প্রতিকার হতে পারে ক্ষতিপূরণ দাবি করতে পারে। প্রতিকার কোনটা? অর্থাৎ আপনি কোর্টে গেলেন, কোর্ট আপনাকে রেমেডি দিবে, কোর্ট আপনাকে রেমেডি দিবে যে আপনি এখান থেকে আপনার অধিকার অর্জনের জন্য আপনি কি করতে পারেন। 1 নাম্বার যে রেমেডি আপনি পেতে পারেন সেটা হচ্ছে ক্লেম ফর ড্যামেজেস। ক্লেম ফর ড্যামেজেস, ভালো করে খেয়াল করবেন। 1 নাম্বার হচ্ছে ক্ষতিপূরণ দাবি করতে পারেন। সেকেন্ড যে প্রতিকারটা আপনি পেতে পারেন সেটা হচ্ছে স্পেসিফিক পারফরম্যান্স। কি পেতে পারেন বলেন? স্পেসিফিক পারফরম্যান্স, কর্ম সম্পাদনের জন্য। ঠিক আছে, স্পেসিফিক পারফরম্যান্স। থার্ড যে প্রতিকারটা রেমেডিটা আপনি পেতে পারেন সেটা হচ্ছে ইনজাংশন। ইনজাংশন চাইতে পারেন আপনি। ফোর্থ যেটা আছে রেসিশন এন্ড রেস্টিটিউশন, আর 5 যেটা আছে সেটা হচ্ছে ডিক্লারেটরি রেমেডি। আসেন এইবার আমরা একটু ভালো করে খেয়াল করি, খুব ভালো করে এখানে আপনারা মনোযোগ দিবেন, মনোযোগ যেন এদিক সেদিক না হয়। এখন কথা হচ্ছে প্রথম যে আমরা রেমেডিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্লেম ফর ড্যামেজেস, ক্ষতিপূরণ দাবি। ক্ষতিপূরণ দাবিটা আপনার কেমন হবে? ক্ষতিপূরণ তো আপনি দাবি করতেই পারেন সারাদিন রাত,
এখন আপনি কোন কোর্টে মামলা করবেন, কোন আদালতে ক্ষতিপূরণের জন্য যাবেন? সিভিলে যাবেন না ক্রিমিনালে যাবেন? সিভিলে গেলে আপনি কোন আদালতে যাবেন? এই বিষয়ে কি কারো কোনো আইডিয়া আছে? আদালত আদালত কত প্রকার সেটা আপনাদের ধারণা আছে? মানে এখতিয়ার জুরিসডিকশনের ভিত্তিতে আদালতকে কয় ভাগে ভাগ করা হয়েছে আমি সেটা জানতে চাচ্ছিলাম। আদালত কত প্রকার, দ্যাট মিন্স হচ্ছে এখতিয়ারের ভিত্তিতে জুরিসডিকশনের ভিত্তিতে আদালতকে কয় ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা আসেন, জুরিসডিকশনের ভিত্তিতে আদালতকে 5 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সহকারী জজ আদালত, আরেকটা সিনিয়র সহকারী জজ আদালত, আরেকটা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ যেটা যুগ্ম জেলা জজ এটাকে আমরা বলি, আরেকটা হচ্ছে এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, আরেকটা হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ। এই 5 প্রকার। তার মধ্যে প্রাথমিক এখতিয়ার অর্থাৎ আপনি সরাসরি মামলা করতে পারবেন 3টা আদালতে। একটা হচ্ছে সহকারী জজ অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট জাজ আদালতে, সেকেন্ড হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ আদালতে, আর থার্ড হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ আদালতে। আর এডিশনাল ডিস্ট্রিক্ট জাজে আপনি কখনো মামলা করতে পারবেন না, অর্থাৎ অতিরিক্ত যে জেলা জজ থাকে তার আদালতে আপনি কখনো মামলা করতে পারবেন না। জেলা জজ আদালতে আপনি মামলা করতে পারবেন না, শুধু স্পেসিফিক কিছু ক্যাটাগরির মামলা আপনি করতে পারবেন, এবং সেই মামলাগুলো করা যায় পারমিশন সাপেক্ষে। হ্যাঁ, ওই পর্যন্ত আমরা না যাই। এখন কথা হচ্ছে এই যে আমি ক্ষতিপূরণ দাবি করব, অর্থাৎ চুক্তি ভ্যালু অফ কন্ট্রাক্ট, চুক্তির যে আর্থিক মূল্য আছে সেই ক্ষতিপূরণটা কোন আদালতে কত হবে? আপনার মামলা যেই হচ্ছে বিষয় অর্থাৎ কন্ট্রাক্টের যে ভ্যালু, সেই ভ্যালুটা হচ্ছে 7 লাখ টাকা। এখন এই 7 লাখ টাকার মামলা গিয়ে কি আমি জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজে করতে পারবো? অথবা আপনার সম্পত্তির ভ্যালু হচ্ছে কি 50 লাখ টাকা, এই 50 লাখ টাকার মামলা কি আমি গিয়ে সহকারী জজ আদালতে করতে পারবো? পারবো না। কারণ এখানে যদি এই ধরনের বিষয়গুলো থাকে তখন যে একটা পুরোটা হযবরল হয়ে যায়, এই কারণে স্পেসিফিকেশন করা হয়েছে কোন মামলা কোন আদালতে যাবে। সহকারী জজ আদালত, এই আদালতটা এই গত কয়েক বছর আগেও 5 লক্ষ টাকা মূল্যমানের বেশি মামলা তারা নিতে পারতো না। এখন যেহেতু মামলার রেঞ্জ বেড়েছে, মানুষের সচ্ছলতা এসেছে এবং মানুষের হাতে অর্থকড়িও যথেষ্ট হয়েছে, সুতরাং দেখা যায় যে এই 2 লক্ষ থেকে 4 লক্ষ এই পর্যন্ত টাকার মামলাগুলো এখন চাপ হয়ে যায় যে আপার যে কোর্টগুলো আছে সেখানে। এই কারণে এটাকে রেঞ্জ বাড়িয়ে তখন করেছে যে সহকারী জজ আদালত এখন 15 লাখ টাকা পর্যন্ত মামলাগুলো দেখতে পারবে, অর্থাৎ 15 লক্ষ টাকা মূল্যমানের যে মামলাগুলো আছে সেই মামলাগুলো করতে হবে সহকারী জজ আদালতে। সিনিয়র সহকারী জজ আদালতে কোন মামলাগুলো দেখতে পারবে? সিনিয়র সহকারী জজ আদালত 25 লক্ষ টাকা মূল্যমানের যে মামলাগুলো আছে তারা সেইগুলো দেখতে পারবে, অর্থাৎ 25 লক্ষ টাকার ভিতরে যে মামলাগুলো আছে, 25 লক্ষ 1 টাকা না, 25 লক্ষ টাকা এর ভিতরে যে মূল্যমানের মামলাগুলো আছে সেই মামলাগুলো ফাইল করতে হবে সিনিয়র সহকারী জজ আদালতে। আর যদি সহকারী জজ আদালতে হয় তখন মামলাগুলো ফাইল করতে হবে 15 লাখ টাকার ভিতরে। 15 লক্ষ 1 টাকা হলেও হবে না, 15 লাখই হতে হবে, এর মধ্যে আর কি। এবার 1 লাখ হোক, 2 লাখ হোক, 3 লাখ হোক, 14,99,000 টাকার মামলা হোক, সেই মামলাগুলো করতে হবে সহকারী জজ আদালতে। আর সিনিয়র সহকারী জজ আদালত 25 লাখ। এইবার বাকি মামলাগুলো কোথায় যাবে? বাকি মামলাগুলো কোথায় যাবে বলেন তো? জেলা জজে তো কোনো মামলা নিতে পারবে না। জুরিসডিকশনের ভিত্তিতে আদালতকে কয় ভাগে ভাগ করা হয়েছে, কোর্টকে কয় ভাগে ভাগ করা হয়েছে, কি বলছিলাম? মনে আছে? কার মনে আছে বলেন তো, বলেন। 5টি বলছিলাম। 5টি কি বলেছিলাম বলেন? জেলা জজ আদালত, সহকারী জজ আদালত, ইংরেজিতে বলছে
একজনই কথা বলে, আর নাই কেউ? স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? আমি এতক্ষণ শুনতে পাই নাই স্যার, এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন না? জি স্যার, দেখা যাচ্ছে। আমার এখান থেকে স্ক্রিন দেখতে পাচ্ছেন না কেন? আচ্ছা ঠিক আছে। কয় ভাগে লিখেছি বলেন? 5 ভাগে স্যার। 5 ভাগে। জুরিসডিকশন মানে হচ্ছে এখতিয়ার। আদালতের 2 ধরনের এখতিয়ার থাকে, একটা আর্থিক এখতিয়ার পেকুনিয়ারি জুরিসডিকশন, আর একটা হচ্ছে টেরিটোরিয়াল জুরিসডিকশন। পেকুনিয়ারি জুরিসডিকশন যেটা, সেটা হচ্ছে আর্থিক এখতিয়ার, আর টেরিটোরিয়াল জুরিসডিকশন হচ্ছে ভৌগোলিক এখতিয়ার। আপনি সিলেটের মামলা এসে তো ওই ঢাকা জজ কোর্টে করতে পারবেন না, যদি না ঢাকা জজ কোর্টে এখানে সংশ্লিষ্ট না থাকে। আবার দেখা গেল যে আপনার গোপালগঞ্জের মামলা এসে তো ইয়াতে করতে পারবেন না, ফরিদপুরে গিয়ে করতে পারবেন না, তাই না? কারণ ওই জুরিসডিকশন ভাগ করা আছে, টেরিটোরিয়াল জুরিসডিকশন আর হচ্ছে পিকুইনারি জুরিসডিকশন। 2 ভাগে কোর্টকে মামলার ভিত্তিতে ভাগ করা হয়েছে। এখন আমরা যেটা এখানে লিখছি সেটা হচ্ছে পিকুইনারি জুরিসডিকশন, আর্থিক এখতিয়ার, কোন আদালত কি কত টাকার মামলা নিতে পারবে। এই যে এই আর্থিক এখতিয়ারের ভিত্তিতে আদালতকে 5 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সহকারী জজ আদালত, যেটাকে বলা হয় অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্ট। বাংলা ভুল হচ্ছে মনে হয়, হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্ট এই 1 নাম্বার। তারপরে আপার হচ্ছে, অর্থাৎ এ হচ্ছে ছোট ভাই, সিনিয়র, এটাও তো ভুল হয়েছে, SENI। আচ্ছা, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, একটু মিলিয়ে নেবেন। হ্যাঁ, আমি শুধু এর জন্য লিখেছি অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্ট, অর্থাৎ সহকারী জজ আদালত। তারপর হচ্ছে তার উপরে হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্ট, এই হচ্ছে 2 নাম্বার, A1 নিচের সারি থেকে A1। তারপরে এ হচ্ছে 2 সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ। 3 নাম্বার হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। 4 আর 5 হচ্ছে এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ আর হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ। এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ কোনো মামলাই নিতে পারে না, অর্থাৎ অতিরিক্ত জেলা জজ যে আছে সে কোনো মামলাই নিতে পারে না। প্রাথমিক এখতিয়ার যেটাকে বলে, হ্যাঁ, সে কোনো মামলাই নিতে পারবে না। ডিস্ট্রিক্ট জাজও সরাসরি কোনো মামলা নিতে পারবে না, অর্থাৎ সরাসরি মামলা নিতে পারবে না, সেটা বোঝাচ্ছি। ডিস্ট্রিক্ট জাজ এও সরাসরি কোনো মামলা নিতে পারবে না, হ্যাঁ, তবে বন সংক্রান্ত বিষয়ে, টর্ট আইন, তারপরে হচ্ছে ট্যাক্সের, ইনকাম ট্যাক্সের, হ্যাঁ, দুদকের এই মামলাগুলো, মানে যে সমস্ত মামলাগুলো ওয়েট বেশি আর কি, গ্রেভিটি অনুযায়ী, সেই মামলাগুলো দেখা যায় বিশেষ পারমিশনের ভিত্তিতে ডিস্ট্রিক্ট জাজে করা যায়। এটা অন্য কথা, ওইটা তো আমরা পরে যাই। কিন্তু সহকারী জজ আদালতের এখতিয়ার কত? 15 লাখ টাকা মূল্য মানে যে মামলাগুলো আসবে, 15 লাখ টাকার ভিতরে যে মামলাগুলো হবে সেইটা হচ্ছে সহকারী জজ আদালতে যাবে। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজে হচ্ছে 25 লাখ টাকা মূল্য মানে যে মামলাগুলো আছে, সেই মামলাগুলো যাবে হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ। তাহলে বাকি মামলাগুলো কোথায় যাবে এইবার বলেন আপনারা? বাকি মামলা কে দেখবে? 25 লাখ টাকার উপরে একটা মামলা আসলো, 27 লাখ টাকা মামলা আসলো, 1 কোটি টাকার মামলা আসলো, 5 কোটি টাকার মামলা আসলো, এগুলো কে দেখবে? মামলাগুলো সরাসরি ফাইল কোথায় হবে? কোথায় যাবে? জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজে হবে। এক্সিলেন্ট, এই তো বাই ধরে ফেলেছে। বাকি যত সমস্ত মামলা আছে সবগুলো যাবে হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ কোর্টে। সবাই বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝছি। ক্লিয়ার স্যার। হ্যাঁ, এখন কোন কথা থেকে আমরা কোথা থেকে কোথায় এসেছি, এইবার এখানে আসেন। সেটা হচ্ছে ক্ষতিপূরণ দাবি, ক্লেম ফর ড্যামেজেস। ক্ষতিগ্রস্ত পক্ষ ক্ষতিপূরণ দাবি করতে পারে যাতে চুক্তিভঙ্গের ফলে যে আর্থিক বা অন্য কোনো ক্ষতি হচ্ছে তা পূরণ করা হয়। এখন ক্লেম ফর ড্যামেজেস, ক্ষতিপূরণ বাস্তবিক ক্ষতির উপর ভিত্তি করে নির্ধারিত হয়। এখন যে ক্ষতির পরিমাণ অনুযায়ী আপনার মামলাগুলো তখন কি হবে, এক এক আদালতে পূরণ হবে। এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন? জি স্যার। আমি কোথা থেকে কোথায় গিয়েছি, আমরা শুধু পড়তেছিলাম
যে চুক্তি ভঙ্গের প্রতিকারগুলো কি কি। প্রতিকার হচ্ছে, এক নাম্বার হচ্ছে ক্ষতিপূরণ দাবি। ক্ষতিপূরণ, আচ্ছা আপনি আমার লস করছেন, ঠিক আছে, আপনি তো লস করে দিচ্ছেন, আমি ক্ষতিপূরণ দাবি করতেছি। এখন কথা হচ্ছে ক্ষতিপূরণ যে দাবি করব, কোথায় করব, সেই বিষয়টা তো আমাকে জানতে হবে, তাই না? আমি যদি নিজে না জানি যে আমি কোথায় গিয়ে ক্ষতিপূরণ দাবি করব, অথবা আপনার কাছে ক্লায়েন্ট আসলো, বললো যে আমার এই সমস্যা, আপনি আমাকে একটা মামলা ফাইল করে দেন। এখন আপনি মামলা গিয়ে ফাইল করলেন, 10 লক্ষ টাকার মামলা ফাইল করলেন আপনি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্টে। তখন আপনার দরখাস্তটা গত পরশুদিন, গতকালকে কোর্টে ছিলাম, কোর্টে থাকার পরে একটা পুলিশ একটা মামলা ফাইল করলো ডিস্ট্রিক্ট জাজ কোর্টে। এখন সে যে পিটিশনটা দায়ের করলো, পিটিশনটা ভুল হয়েছে। এখন ডিস্ট্রিক্ট জাজ তো খালি বালি না, তাকে জিজ্ঞেস করে যে আপনি পিটিশনটা দায়ের করলেন, আপনি পড়াশোনা করছেন, কি পর্যন্ত পড়ছেন, আইন জানেন, আইন পড়াশোনা, আইন পড়েন। তাকে বড়া কোর্টে অপমান করা শুরু করলো। তারপরে এক সিনিয়রকে ডাক দিল, এই নাম তো জানে না, বলছে সেই যে দুদকের আইনজীবী, বলতেছে কাকে জিজ্ঞেস করি। তারপরে একজন মুরব্বী ছিল, বলতেছে দুদকের আইনজীবী যে আপনি দাঁড়ান, যে ওনার এই মামলাটা, এই যে ফাইলটা করলো, পিটিশনটা, দরখাস্তটা ভুল হয়েছে, এটা কোথায় যাবে, কোন কোর্টে যাবে, এটা একটু দেখিয়ে দেন। তো পরে বসেছিলাম, তারপরে দেখলাম যে ওই তাকে নিয়ে কারেকশন করলো, কারেকশন করার পরে তারপরে হচ্ছে সেটা হচ্ছে সেখানে প্রেজেন্ট করলো। তা আপনি যদি সঠিকটা না জানেন কোন মামলা কোন কোর্টে ফাইল করতে হবে, তখন খুব বিপাকে পড়ে যাবেন। এই গেল একটা ক্লেম ফর ড্যামেজেস, ক্ষতিপূরণ দাবি। সেকেন্ড যেটা আমরা দেখি, স্পেসিফিক পারফরমেন্স, নির্দিষ্ট কর্ম সম্পাদনের আদেশ। আপনি কোর্টের কাছে স্পেসিফিক পারফরমেন্স চাইলেন, এখন আমাদের দৌড় দিতে হবে কোথায়? স্পেসিফিক পারফরমেন্সের জন্য চলে যেতে হবে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট নামে একটা আইন আছে, আপনারা বড় আর একটু সামনের সেকেন্ড ইয়ারেই পড়বেন আর কি, যেটা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট। আপনারা পড়েছেন না এখানে? সুনির্দিষ্ট কার্য সম্পাদন আইন, ঠিক আছে, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট। এখন এই স্পেসিফিক রিলিফ অ্যাক্টের একটা সেকশন আছে, সেটা হচ্ছে সেকশন 42। আপনাদেরকে এখানে একটু নিয়ে নেই, এসআর সেকশন 42। হ্যাঁ, কি চলে আসলো? আচ্ছা, সেকশন 42 তে কি বলছে, এটা আসার আগে আমরা একটু পড়ি, চলেন জেনে নিই। সেকশন 42 তে বলেছে, এটা একটা ঘোষণামূলক ডিক্রি দেয়। ঘোষণামূলক ডিক্রি কোনটা? আপনি আপনার বন্ধুর সাথে, মানে আপনি একজনের সাথে চুক্তি হলো, সে আপনাকে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা একটি চিত্র কর্ম সে আপনাকে দিবে, এই জন্য তাকে আপনার $1 মিলিয়ন দিতে হবে। আপনি দিতে প্রস্তুত, কিন্তু আপনার ওই চিত্রকর্মটা লাগবে। তার সাথে আপনার চুক্তি হলো, কয়েকদিন পর আপনি জানেন সে আপনাকে দেখালো যে তার কাছে এই বিষয়টা আছে, এই জিনিসটা আছে, এই প্রমাণ, কিন্তু কিছু একটা জটিলতার কারণে সে আপনাকে এখন হস্তান্তর করতে পারতেছে না, কিন্তু সে কয়েকদিন পরে আপনাকে সেটা হস্তান্তর করবে, একই সাথে চুক্তি পারফর্ম করবে। কয়েকদিন পরে এসে সে কি বললো, সে অস্বীকার করলো যে আমি দিতে পারবো না। এখন কথা হচ্ছে, লিওনার্দো দা ভিঞ্চির সেই যে চিত্রকর্মটি, এটা কি পৃথিবীতে আর আছে, না ওই একটাই আছে? একটাই আছে, কারণ লিওনার্দো দা ভিঞ্চি এঁকেছেন, লিওনার্দো দা ভিঞ্চি একজনই হয়। হ্যাঁ, নামের ভিন্নতা হতে পারে, কিন্তু শিল্পী, যেটা প্রখ্যাত শিল্পী বুঝে, তিনি একজনই, এবং তার সেই চিত্রকর্মটা আর পাওয়াটা হচ্ছে কি না, পসিবল না। তখন এখন কি দরকার? এখন সে তো অস্বীকার করতেছে, এখন আপনি কি চাইবেন? এখন আপনাকে মামলা করতে হবে স্পেসিফিক পারফরমেন্সে, সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে হবে। আপনি যা চাচ্ছেন আপনাকে তাই দিতে হবে। কোন সেকশনে মামলা তখন করতে হবে? তখন হচ্ছে এই যে সেকশন 42 তে।
স্পেসিফিক পারফরমেন্স পার্টেন্স টু ডিক্লারেটরি সুটস, অর্থাৎ ঘোষণামূলক মামলা বলা হয় এই মামলাকে। ঘোষণামূলক মামলা কেন হবে? কারণ যদি another person denies or is interested in denying that right, it allows a person entitled to a legal character or right to property to sue. If another person denies or is interested in denying that right, the court can declare the plaintiff's title. এই যে প্ল্যান্টিফের যে টাইটেল আছে সেটা কোর্ট কি করবে? ডিক্লেয়ার করবে। The plaintiff does not need to seek further relief, অন্য কোনো প্রতিকার দরকার নেই। তো কারণ আপনি যেটা চাচ্ছেন কোর্ট আপনাকে সেটাই দিতে হবে, এখানে আপনি অন্য কোনো ধরনের কোনো প্রতিকার মেনে নেবেন না, এটাকে বলা হয় সুনির্দিষ্ট কার্য সম্পাদন। এই যে আমরা এখানে পড়েছি, যদি আপনার চুক্তি ভঙ্গ হয় অর্থাৎ আপনাকে সেই জিনিসটাই পারফর্ম করে দিতে হবে, স্পেসিফিক পারফরমেন্স, আপনি যা চাচ্ছেন আপনাকে তাই দিতে হবে, ওই গাছটাই দিতে হবে, ওই চিত্রটাই দিতে হবে, ওই বাড়িটাই দিতে হবে, ওই দাদার লাঠিটাই দিতে হবে। এটাই হচ্ছে স্পেসিফিক পারফরমেন্স। এই ধরনের মামলাগুলো করতে হয়। কন্ট্রাক্ট অ্যাক্টে হলো মামলাগুলো চলে যায় স্পেসিফিক পারফরমেন্স অ্যাক্টের সেকশন 42 তে। এই গেল সেকেন্ড। তারপরে থার্ড হচ্ছে ইনজাংশন, যেটা দেখবেন কোর্টে গেলে আর হামেশা আইনজীবীরাই দেয়, দেখি ইনজাংশন দিতে হবে। ইনজাংশন কেমন? যেমন গতকাল আমার সিনিয়র চেম্বারে আমি একটা মামলা দেখলাম, উনি কোথায় মামলাটা, আপনি আমি সাধারণ জায়গায় চিন্তা করি, মামলাটা হচ্ছে মেন্টাল হেলথ অ্যাক্টের। এই ধরনের মামলা আমি আগে খুব কম দেখেছি, গতকাল একটা মামলা দেখেছি। এটা মেন্টাল হেলথ অ্যাক্টের একটা মামলা, সেখানে বাবা সেকেন্ড ম্যারেজ আর কি, তার বিয়ে করেছে, এখন সে কি তার খিলক্ষেত বাড়ি আছে, গুলশান বাড়ি আছে, আবার সুন্দর আবাসিক এলাকায় এমন জমি আছে, যাই হোক ভালোই, অনেক সহায় সম্পত্তি ভালোই আছে। এখন তার দ্বিতীয় সংসারে উনি কি করতেছে, কিছু কিছু জায়গা জমি এগুলো বিক্রি করে দিচ্ছে। এখন বিক্রি করে দিচ্ছে, সন্তান তার আটকাইতে পারতেছে না, তার সম্পত্তি সে বিক্রি করবে, তার তো এখানে তাকে আটকানোর রাইট নাই। এখন এই মামলাটা ফাইল করছে হচ্ছে, দেখেন খেয়াল করেন বিষয়টা খুব মজার, ইন্টারেস্টিং। মামলাটা ফাইল করছে কোন ধরনের কোনো ইয়ে ছাড়া। রিপিট হচ্ছে কেন? কেউ মনে হয় একটা নিয়ে আছেন, আপনি কাইন্ডলি মিউট করে দেন। শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে। এখন মামলাটা ফাইল করেছে কি হিসেবে? মেন্টাল হেলথ অ্যাক্টের অধীনে তার বাবার সমস্ত সহায় সম্পত্তি সে, তার মানে বাবার কি চাই, গার্ডিয়ানশিপ চাই। কি ধরনের গার্ডিয়ানশিপ চাচ্ছে সে? একটা হচ্ছে তার সম্পত্তির এবং বাবার শরীরের, তার শরীর এবং সম্পত্তির সে গার্ডিয়ানশিপ চাচ্ছে। কেন? সেখানে কি কজ দেখাচ্ছে? সে দেখাচ্ছে সে মেন্টালি ডিসঅর্ডার, তার সাইকোলজিক্যাল প্রবলেম আছে, সে মনে রাখতে পারে না, সে এক এক সময় এক এক ধরনের আচরণ করে। কিন্তু এখন আপনি যে মামলা ফাইল করছেন, আপনার বাবাকে বলতেছেন যে আমার বাবা তো মেন্টালি সিক, মেন্টালি ডিসঅর্ডার পারসন। এখন বাবাকে হাজির করলেন না এবং এই বিষয়ে আপনি কোনো ধরনের কোনো মেডিকেল সার্টিফিকেট ইস্যু করলেন না, কোর্ট কি আপনার মামলা নিবে? নিবে না। মামলা নেবে? নেওয়ার কথা না, আসবে নেওয়ার কথা না। ভেরি গুড ভাই, আইকিউ খুবই ভালো। নেওয়ার কথা না, কারণ মামলা যদি সবাই, আপনি চাইলেই যদি মামলা করতে পারতেন তাহলে দেখা যাইতো যে খালি সারাদিন রাত মামলাই হতো। মামলা করার আগে মামলাটা এক্সামিনেশন হয়, তদন্ত হয়, কয়েকটা স্টেপ পার করে তারপরে মামলাটা ফাইলিং হয়। এই মামলাটা নেওয়ার কথা না, কারণ আপনি সাপোর্টিভ হিসাবে এখানে যে প্রাইমারি এভিডেন্স আছে এটা হিসাবে আপনি কোন ধরনের কোনো মেডিকেল সার্টিফিকেট ইস্যু করেন নাই। আইসা বলতেছেন আমার বাপ পাগল, মামলা করে দেন। কিন্তু এই মামলাটা একজন ব্যারিস্টার সাহেব খুব প্রভাব খাটাইয়া জেলা জজের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে মামলাটা আসছিল, পারিবারিক আদালত বা ইয়েটা আসছিল। হ্যাঁ, তো জেলা জজের কাছ থেকে একটা বিশেষ পারমিশন নিয়ে তারপরে মামলাটা ফাইল করছে।
এই মামলাটা সেরেস্তাদারের কাছে যখন যাচ্ছিল, সেরেস্তাদার বললো যে আপনি সাপোর্টিভ হিসেবে আপনার বাবা যে পাগল বলতেছেন, এটার ইয়ে কোথায়, মেডিকেল সার্টিফিকেট কোথায়? মেডিকেল সার্টিফিকেট স্যার আমি কেমনে বুঝবো? মামলার ভিত্তি আছে, মামলার গ্রাউন্ড আছে। তখন সেরেস্তাদারে তারা ইনসিস্ট করতেছে, মানে ডিস্ট্রিক্ট জাজের যে সেরেস্তাদার, তো ওই সেরেস্তাদারকে ইনসিস্ট করতেছে, সেরেস্তাদার তো হচ্ছে মামলা নিতে চাচ্ছে না। তো যাই হোক, পরবর্তী সময়ে তারা ওই ডিস্ট্রিক্ট জাজের কাছ থেকে বিশেষ প্রভাব খাটায় মামলা নিয়ে আসছে, এবং এই নিয়ে ডিস্ট্রিক্ট জাজের সাথেও সেরেস্তাদারের খুব কথা হয়েছে। কেন? কারণ যখন সেরেস্তাদারের কাছে মামলাটা যায়, তখন ডিস্ট্রিক্ট জাজ যখন, তারা তো ওই কোর্টে যে চেম্বারে ছিল, তখন বলছে স্যার আমি এটা নিতে পারবো না। কেন নিতে পারবেন না? স্যার ঠিক আছে, মামলাটা তো আপনার কোর্ট পর্যন্ত থাকবে না, এটা তো অনেক দূর যাবে। যখন অন্য কোর্ট দেখবে আপনি মামলাটা ফাইল করছেন, ওখানে যখন দেখবে যে সাপোর্টিভ হিসেবে আপনার মেডিকেল এভিডেন্স নাই, কোনো ধরনের কোনো ডকুমেন্টস নাই, মামলা অটো ফাইল হয়েছে, তখন স্যার আমি কি জবাব দিব? আপনি কি জবাব দিবেন? হ্যাঁ স্যার, তখন বলতে আচ্ছা নেন। বলতেছে হ্যাঁ স্যার, তখন আমি আপনার সাথে বেয়াদবি করবো না, আমি মামলা নিতে পারি, কিন্তু সেরেস্তাদারের একটা সিল থাকে, অর্থাৎ সে দেখিলাম, সে কাগজপত্র দেখেছে। উনি বলতেছে যে আমি স্যার সবই করব, আমার সাইন থাকবে, সিগনেচার থাকবে, সব থাকবে, কিন্তু এই যে একটা দেখিলাম এই সিলটা, স্যার আমি এই সিলটা দিতে পারবো না। তো মামলাটা এইভাবে ঘুরে ফিরে পরে হচ্ছে আমার সিনিয়রের কাছে আসলো। তো উনি কোথায় টেকনিকটা খাটাচ্ছে, যে তারা চাচ্ছে যে এইগুলো করে ইনজাংশন দিয়ে রাখতে। ও মজার বিষয় হচ্ছে, এখানে মামলার পার্টি কে ছিল? ছেলে বাপের নামে মামলা করছে, কিন্তু মামলার পার্টি ছিল রেজিস্ট্রি অফিস। মামলার পার্টি হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন। কেন করেছে? কারণ সে যখন সম্পত্তি সেল করতে যাবে, তখন তো ওই সিটি কর্পোরেশনে যেতে হবে, রেজিস্ট্রি অফিসে যেতে হবে। তখন তারা যখন দেখবে যে সে মেন্টালি ফিট না, এই বিষয়ে মামলা চলতেছে, তখন তো তারা এই সেলগুলো করতে পারবে না, সেল পারমিট দিবে না। ঠিক আছে? তা এখন এই যে মামলাটা এখন হয়েছে, এখন আমি বললাম সিনিয়র তাহলে এটা সমাধান কি? আপনি তো, তখন আমি চিন্তা করলাম যে যদি কোনোভাবে প্রমাণ করা যায় যে সে মেন্টালি ফিট, অর্থাৎ বাবা কোর্টে এসে সাক্ষ্য দিলেই তো হলো আমি মেন্টালি সিক, এই যে এখানে আমার মেডিকেল সাপোর্টিভ এভিডেন্স আছে। তো উনি আমার সিনিয়র বলতেছে যে এটা যদি আমরা করি তাহলে তো উনি তো, তারা তো সাকসেস, তাদের জায়গায় তারা সাকসেস। কেন? কারণ তারা চাচ্ছে মামলাটা হাইকোর্ট পর্যন্ত নিতে। হাইকোর্টে আপিলে গেলে তখন মামলাটা ঝুলে যাবে, ঝুলে গিয়ে তখন তারা ওখানে হস্তক্ষেপ যা করা করবে। এইদিকে তাদের যে উদ্দেশ্যটা আর কি, বাবাকে আটকে রাখে, তার সম্পত্তিগুলো বিক্রি না করে। কারণ যদি বাবা আটকে যায়, সম্পত্তি বিক্রি না করে, অটোমেটিক ইনহেরিটেন্স তারা পেয়ে যাবে। তা এখন উনি কি করবে? বলতে আপনার তাহলে আপনার পরিকল্পনা কি? এখন বলতেছে যে আমি তাদের নামে উল্টো মামলা করব, ডিফামেশনের মামলা করব, তাছাড়া তারা আমাকে তর্ষক করতেছে, এটা সেটা, এই মানে কয়েকটা গ্রাউন্ড মিলিয়ে এসে আর কি মামলা করবে। আর একই সাথে সেল এর জন্য একটা বিশেষ একটা পারমিট নেবে জেলা জজ থেকে, আরেকটা পারমিশন নেবে যে সে তার সম্পত্তি ইচ্ছা মতো বিক্রি করতে পারবে। হ্যাঁ, এই বিষয়। এখন দেখেন, আমি চিন্তা করেছি যে মামলাটা যত দ্রুত খালাস করা যায়, কারণ এটা প্রমাণ করতে পারলেই হবে। কিন্তু তারা চিন্তা করেছে যে তাদের আসল উদ্দেশ্যটা কোনটা, পারপাস কোনটা। এই যে একটা মামলা করে তার সম্পত্তিটা, যে বিক্রির যে সম্পত্তি প্রসেস করা, সে সম্পর্কে রাইট আছে, সে তার ইচ্ছা মতো ব্যবহার করতে পারে, সেটা আটকে দিল। এইটাকে একরকম বলে ইনজাংশন। এটাকে সরাসরি ইনজাংশন না হলেও একরকম আটকে দেওয়া, কি আইনে স্পেসিফিক গ্রাউন্ড আছে ইনজাংশন। ওইটা ওই স্পেসিফিক রিলিফ অ্যাক্টেই কিছু ইনজাংশন আছে, সেকশন 52 আর 55 এ। ইনজাংশন দুই প্রকার হয়, একটা হচ্ছে টেম্পোরারি ইনজাংশন, অর্থাৎ সাময়িক, যে আপনি ইনজাংশন মানে হচ্ছে নিষেধাজ্ঞা, সাময়িক নিষেধাজ্ঞা হয়, এই যে এখানে লেখা আছে বাংলাটা। আরেকটা হচ্ছে পারপেচুয়াল ইনজাংশন, চিরস্থায়ী নিষেধাজ্ঞা। আরেকটা হচ্ছে ম্যান্ডেটরি ইনজাংশন, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। তিন প্রকার ইনজাংশন হয়। তাইলে টেম্পোরারি কোনটা? যেটা সাময়িক কালে দেওয়া হয়, যেমন জমিতে মামলা চলতেছে, এই জমিতে মামলা শেষ না হওয়া পর্যন্ত কেউ প্রবেশ করতে পারবে না, কেউ বৃক্ষরোপণ করতে পারবে না, ঘরবাড়ি তুলতে পারবে না, কিচ্ছু না। এটা হচ্ছে টেম্পোরারি ইনজাংশন। পারপেচুয়াল ইনজাংশন কোনটা? যখন ডিক্রি হওয়ার পর, অর্থাৎ মামলা যখন রায় হয়ে যায়, মামলা ডিক্রি জারি হয়, ডিক্রি জারির পর ঘোষণা করে এই সম্পত্তিটা কুদ্দুসের, কুদ্দুস এখানে বাড়িঘর সব করবে, সে তার ইচ্ছা মতো ব্যবহার করবে,
কুদ্দুসের ভাই রহিম এখানে প্রবেশ করতে পারবে না, এই বিষয়ে ইনজাংশন দেওয়া হলো, সেটা হচ্ছে পারপিচুয়াল ইনজাংশন। আর ম্যান্ডেটরি ইনজাংশন কোনটা? ম্যান্ডেটরি ইনজাংশন বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, যেটা খুব সিম্পল একটা উদাহরণের মাধ্যমে বলি, আপনারা খেয়াল করেন যে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা কোনটা। আপনি আমার সম্পত্তিতে এসে দালান তৈরি করলেন, দালান তৈরি করে আপনি সেখানে বসবাস করা শুরু করলেন। এখন কোর্টে আমি মামলা করলাম, মামলা করার পর কোর্ট দেখলো যে আসলেই তো সমস্ত কাগজপত্র অর্থাৎ সত্য খতিয়ান সবকিছু পজেশন সব আমার নামে, কিন্তু সে এখানে কেটা, সে এখানে এসে কে যে মামলা করা। তখন কোর্ট বলল, আমি বললাম যে তাহলে সে যে বাড়ি এখানে যে দেয়াল তুললো এখন এটার কি প্রতিকার, সে তো আমাকে যেতে দিচ্ছে না। এখন কোর্ট তখন কোনটা জারি করবে, সেটা হচ্ছে ম্যান্ডেটরি ইনজাংশন, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা কোনটা? কোর্ট বলল যে আপনি তার সম্পত্তি, এই যে দেয়াল তুলছেন, এই দেয়াল ভেঙে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবেন, সম্পত্তিটা পূর্বে যে অবস্থায় ছিল সেই অবস্থায় আপনি ফিরিয়ে দিবেন। এটাকে তখন বলা হচ্ছে ম্যান্ডেটরি ইনজাংশন। বুঝতে পেরেছেন আপনারা? অনেকক্ষণ একা একা বললাম। জি বুঝতে পারছি। সবাই কি আছেন? মনোযোগ দিয়ে শুনছেন? জি স্যার। বলেন এখানে কার কি প্রশ্ন আছে? স্যার ম্যান্ডেটরি ইনজেকশন সাকসেসফুল হইতে মানে এটা কতদিন সময় লাগতে পারে, বা প্রথম ডেটে বা ফাইলিং করার সময় কি এটা বলে দিবে যে এইখান থেকে আপনি দেওয়াল উচ্ছেদ করে ফেলে পূর্বের অবস্থায় নিয়ে আসেন? ফাইলিং করার সময় তো আর বোঝা যায় না, তখন হচ্ছে দুই পক্ষে আসবে, মামলায় আর্গুমেন্ট হবে, হ্যাঁ, তারপর হচ্ছে প্রমাণ হবে, তখন একটা রায়, তখন ওইটা একটা রায়ের মানে ওইটাও একটা ডিক্রি, ম্যান্ডেটরি ইনজাংশন। ফাইলিং করার সময় তো আর আপনাকে সেটা কোর্ট রায় দিতে পারে না। হ্যাঁ জি স্যার, জি স্যার। আচ্ছা, বাকিরা আছেন তো না? আছি। হ্যাঁ, আপনাদের কারো কি ইয়ে হয় না যে এই যে কি জানি আনমিউট হয়ে যায় না, অনিচ্ছাকৃত আনইনটেনশনালি কারো আনমিউট হয়ে যায় না, দেখা যায় যে গল্প গুজব এটা সেটা। আপনারা খুব সতর্ক। আমরা মজার বিষয় হচ্ছে আমরা যখন অনলাইনে ক্লাস করতাম, বিশেষ করে প্যান্ডামিক সিচুয়েশনে, তখন আমার খালি দেখলাম যে অটোমেটিক আনমিউট হয়ে যেত। তখন এই ক্লাসের সময় যদি যে সাইডে এটা সেটা দেখা যেত, কারণ প্রত্যেকদিন ক্লাস করতেছি, আর তখন এই যে ছোট কি ভালো লাগে নাকি, তো স্যার আবার দেখা যায় ক্লাসের সময় এক একটা স্যারের মর্জি মতো বললো দিল 3 ঘন্টা আগে যে তোমাদের ক্লাস হবে, তখন আমি গিয়ে বাজার করতেছি, মার্কেট করতেছি, ঘুরতেছি ফিরতেছি, তখন এইগুলো ইয়ে হয়ে যেত, একটা অ্যাবনর্মাল সিচুয়েশন। তা আপনাদের সেগুলো হয় না? আমি এই যে আপনাদের যখন ক্লাসে কন্ডাক্ট করি তখন এই বিষয়গুলো মনে পড়ে যে আমাদের সময় কি হতো, কি করতাম এটা সেটা। যদিও এখনো আমরা ছাত্র স্টিল নাও, আমরা সবাই ছাত্র। এতটুকু পর্যন্ত পড়েছে, আপনাদের বলেন তো বুঝতে পেরেছেন কিনা? অর্থাৎ আমি কিন্তু আর কন্ট্যাক্ট একটা না, আমি কিন্তু সবগুলো আইন ঘুরে ফেলতেছি। অর্থাৎ আপনি তো জানলেন যে শুধু স্পেসিফিক পারফরমেন্স আপনি পাবেন, কিন্তু আপনার কোথায় গিয়ে স্পেসিফিক পারফরমেন্স আপনার রেমেডি চাইতে হবে। আবার আপনি জানলেন ইনজাংশন হবে নিষেধাজ্ঞা, কিন্তু কোথায় গিয়ে মামলা করতে হবে এবং কি ধরনের ইনজাংশন আপনি পাবেন সেটা আপনাকে জানতে হবে। আরেকটা আসেন 4-এ আসেন, কেউ একজন পড়েন তো 4টা কি লিখছে? চুক্তি বাতিল ও পূর্ব অবস্থায় ফিরিয়ে দেওয়া। চুক্তি বাতিল ও পূর্ব অবস্থায় ফিরিয়ে নেওয়া, রেস্ট্রিকশন এন্ড রেস্টিটিউশন। ঠিক আছে, সিআরপিসি তে 144-এ যেতে হবে। আচ্ছা, চুক্তি বাতিল করে চুক্তির পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া যেতে পারে, অর্থাৎ রেস্টিটিউশন, প্রত্যর্পণ যেটাকে বলে। খালি আপনি চুক্তি বাতিলই করলেন না, কোন জিনিস রেস্টিটিউশন কাকে বলে ভালো করে খেয়াল করবেন। প্রত্যর্পণ যেটা, কোন জিনিস তার প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়াকেই কি বলা হয়? রেস্টিটিউশন বলে। আপনার একটা হল রুমে আছেন, হল রুমে কি করলো, এক লোক তার স্লিপ করে মানি ব্যাগ পড়ে গেল। এখন ঘোষণা হলো যে
মানিব্যাগ হারিয়ে গেছে, আপনি মানিব্যাগ যদি কেউ পেয়ে থাকেন সদয় অবগতির জন্য জানাচ্ছি, তার মানিব্যাগটা তাকে ফিরিয়ে দেন। এই যে মানিব্যাগের, আপনি মানিব্যাগ পেলেন কিন্তু মানিব্যাগের আপনি হোল্ড করতেছেন, প্রসেস করতেছেন, কিন্তু মানিব্যাগের যে ওনার সেটা তো আপনি না, সুতরাং আপনি এটা হোল্ড করতে পারেন না। এই যে কোনো জিনিস মানিব্যাগটা ওই ব্যক্তিকে ফিরিয়ে দেওয়া, কোনো জিনিস তার প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়া, সেটাকে কি বলা হয়? রেস্টিটিউশন বলে, প্রত্যর্পণ বলে। বলবেন কোনোদিন আপনারা? মনে থাকবে। হ্যাঁ, এটা মনে রাখবেন। এগুলো ছোট ছোট লেখা হলো, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ টার্ম। তারপর হচ্ছে রেসিশন, এটা তো হচ্ছে চুক্তি বাতিল। এবার আসে ডিক্লারেটরি রেমেডি, ঘোষণামূলক প্রতিকার। ওই যে আমি একটু আগে আলোচনা করেছিলাম না, আদালত ঘোষণা দিতে পারে। একজন পড়েন তো, কে পড়বেন? পড়েন। আমি পড়বো স্যার। পর্যবেক্ষণ sure, বা আপু। ঘোষণামূলক প্রতিকার, ডিক্লারেটরি রেমিডি। আদালত ঘোষণা দিতে পারে যে চুক্তির নির্দিষ্ট কোনো বিষয় বা শর্ত বৈধ বা অবৈধ, যা পক্ষগুলোর অধিকার নির্ধারণে সাহায্য করে। চুক্তিভঙ্গ হলো চুক্তির প্রতি বিশ্বস্ততার ঘাটতি, যা পক্ষগুলোর মধ্যে বিশ্বাসের অবসান ঘটায়। আইন এই ধরনের পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পক্ষকে ন্যায় বিচার এবং সুরক্ষা প্রদান করে। সঠিক প্রতিকার নির্ভর করে চুক্তির ধরন, চুক্তিভঙ্গের প্রকৃতি এবং উভয় পক্ষের অবস্থানের উপর। ওকে, এক্সেলেন্ট। এবার আপু আপনি বলেন তো কয়েক কথায় কি বুঝলেন? ঘোষণামূলক প্রতিকারের মাধ্যমে কোর্ট কি করে? আমি স্যার যেটা বুঝছি, মানে ওই সময় হচ্ছে যে হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্য দিয়ে যাচ্ছে, তাকে ন্যায় বিচার এবং সুরক্ষা প্রদান করার জন্য কোর্ট তার পক্ষ, অনেকটা তার পক্ষই নিবে এই জিনিসটা, অর্থাৎ ঘোষণা করে ঘোষণামূলক প্রতিকার। বুঝতে পেরেছি। আচ্ছা, আর কেউ যোগ করবেন বলেন তো? কেউ একজন বলেন, নাকি আমি নাম ধরে ডাকবো? তখন কিন্তু বিপদ হবে। কেউ বলবেন না? নাম ধরে বলেন, বেশি ভালো হবে। হ্যাঁ আপু, তাই করতে হবে, ডাকবো। আনিসুর ভাই বলেন, সামনে আছেন, আপনি বলেন। থ্যাংক ইউ স্যার। এখানে মানে চুক্তির যে বিষয়, মানে শর্তগুলো আর কি, যে মানে চুক্তিতে যখন চুক্তি করা হবে, ওইগুলো বাদ দেন, কিতাবি পাঠ আমরা বাদ দিলাম, আমরা রিয়েলিটিতে ফিরে আসি। যে ঘোষণামূলক প্রতিকার বলতে আপনি কোনটা বোঝেন? ঘোষণামূলক প্রতিকার বলতে এখানে সরাসরি আমি কিছু বলতে পারতেছি না স্যার। স্যার আমি বলি একটু। হ্যাঁ, কে বলছেন? নামটা বলবেন প্লিজ। আচ্ছা, এটা হলো যে চুক্তি ভঙ্গের ফলে যদি কোনো পক্ষ যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার ক্ষতিটা নির্ণয় করে বা তাকে কি বলা যেতে, তার হলো মানে পোষায় দেয়া, যেটা বুঝি আমরা আর কি। আপনি এখান থেকে চোখ সরায় ফেলেন, আপনি আমার সাথে পার্সন টু পার্সন কথা বলেন। সেটা হচ্ছে, আপনার জমি আমি দখল করলাম, দখল করার পর আপনি কোর্টে গিয়ে মামলা করলেন। এখন কোর্ট কি করবে? কোর্ট রেমেডি হিসেবে আমাকে তো আমার জমি ফিরে দেওয়ার জন্য বলবে তার জমি তাকে ফিরিয়ে দেন, তাই না? রাইট। এটা কি বলা হয়? ডিক্লারেটরি রেমেডি, ঘোষণামূলক প্রতিকার। কোর্ট যেটা ঘোষণা দিবে, কোন স্পেসিফিক বিষয়ের উপর কোর্ট কোন ঘোষণা দিলে সেটা হচ্ছে ঘোষণামূলক প্রতিকার। সেকশন 42 স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877। সবাই বুঝতে পেরেছেন? একদম সিম্পলি বললাম আমি, আপনার মনে বুঝেন নাই। এবার আসেন, অর্থাৎ
ব্রিচ অফ কন্ট্রাক্ট, যদি কন্ট্রাক্ট যদি ব্রিচ হয়, চুক্তি ভঙ্গ হয়, তখন কোর্টের প্রতিকার কি? আমরা আগে 4টা প্রতিকার পড়ছি, 5 নাম্বারটা হচ্ছে ঘোষণামূলক প্রতিকার। ঘোষণামূলক প্রতিকার কোনটা? আপনি আমাকে বলেন 100 মণ দান দিবেন, আমি তো ক্যাশ ক্যাপিটাল নিয়ে বসে আছি, আমি আর কোনো বায়ার খুঁজলাম না, আমি আপনার এখানে আপনার আশায় বসে আছে, আমার সারা বছর ব্যবসা করতে হবে, 100 মণ দান দিই। আপনি আমাকে কয়েকদিন পর এসে বললেন যে আমি তো 100 মণ দিতে পারবো না, অথচ আপনার কাছে 100 মণ দান আছে, কারণ আপনি চাইছেন যে ধানটা আপনি মজুত করবেন, পরবর্তী সময়ে আপনি কি করবেন, সেটা সেল করে বেশি মুনাফা অর্জন করবেন। তখন আমি কি ক্ষতিগ্রস্ত হব কি হব না? জি, ক্ষতিগ্রস্ত হবো তো। আমি ক্ষতিগ্রস্ত হব। এখন কোর্ট, আমি কি করবো? এখন রেমিডি চাওয়ার জন্য কই যাবো? আমার শেষ আশ্রয়স্থল হচ্ছে কোর্টে। কোর্টে গিয়ে বললাম যে সে তো আমাকে বললো 100 মণ দান দিবে, এখন তো সে দিচ্ছে না। কোর্ট অর্ডার পাস করলো যে আপনি তাকে 100 মণ দান দিবেন। আপনার সাথে চুক্তি হয়েছে না 100 মণ দানের ব্যবসা করবেন, তাহলে আপনি তাকে 100 মণ দান দিতে বাধ্য। এই যে কোর্ট তাকে অর্ডার পাস করলো, আমার পক্ষে কোর্ট অর্ডার পাস করলো যে আমাকে 100 মণ দান দিতে হবে, এটা কি বলা হয়? ঘোষণামূলক প্রতিকার, ডিক্লারেটরি রেমেডি। এর থেকে সহজ করে আর বোঝানো পসিবল না আমার পক্ষে অন্তত। বুঝতে পারছেন সবাই? যারা খেয়াল করেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন, আর যদি বুঝতে না পারেন তাহলে আপনার এখানে মনটা এখন ছিল না আর কি। আচ্ছা, অনেক হলো এটা। তারপর হচ্ছে চুক্তির পরিসমাপ্তি, টার্মিনেশন অফ কন্ট্রাক্ট। আপনারা একটু এটা দেখে নেবেন। টার্মিনেশন অনেকভাবে করা যায়, চুক্তির শর্ত পূরণের মাধ্যমে, পারস্পরিক সমঝোতার মাধ্যমে, আইনগত বাতিল বা অবৈধতা, এইগুলো আপনারা পারবেন। হ্যাঁ, ডক্ট্রিন অফ ফ্রাস্ট্রেশন, এই নীতিটা একটু ভালো করে পড়বেন। ডক্ট্রিন অফ ফ্রাস্ট্রেশন বলতে কি বোঝে, এটা ইম্পর্টেন্ট, টিকা আকার আসতে পারে। অপারগতা বা অসম্ভবতা নীতি, ফ্রাস্ট্রেশন হয়ে গেছেন আপনি, চুক্তি আর কার্য সম্পাদন করতে পারতেছেন না, বিষয়টা এটা না, এটা একটু ডিপলি দেখেন। চুক্তির উদ্দেশ্য পূরণ করা অসম্ভব বা অকার্যকর হয়ে যায়, যেমন হচ্ছে ওই যে 100 মণ দান দিবেন, বাড়ি হচ্ছে সুনামগঞ্জে, এখন জমিতে যা দান ছিল হঠাৎ বন্যায় সব ভাসায় গেছে, কই থেকে দিবেন? প্রাকৃতিক দুর্যোগ, সরকারি নিষেধাজ্ঞা, ওই সময় ওই বছর সরকারি নিষেধাজ্ঞা আসলো, খরা চলতেছে দেশে, কেউ 20 মণের বেশি ধান বিক্রি করতে পারবেন না, কেন? মজুত যেন না করতে পারে, সরকারি নিষেধাজ্ঞা। তাহলে এই চুক্তিগুলো অটোমেটিক্যালি অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যায়। তারপর হচ্ছে ব্রিচ অফ কন্ট্রাক্ট, টার্মিনেশন কিভাবে ঘটে? ব্রিচ অফ কন্ট্রাক্টে চুক্তি ভঙ্গ করলে টার্মিনেশন হয়, অর্থাৎ চুক্তির পরিসমাপ্তি হয়, সময়সীমা অতিক্রম, সময় শেষ হয়ে গেলে আপনি কি হয়ে যায়? চুক্তি শেষ হয়ে যায়। এগুলো পারবেন, চুক্তির পরিসমাপ্তির বিভিন্ন মাধ্যম, এগুলো ভালো করে আপনারা শুধু পয়েন্টগুলো মুখস্থ রাখবেন, তাহলে হবে। এইবার আমরা আসি বেইলমেন্ট পড়বো আমরা। জিম্মাদার কাকে বলে? কোথায় জিম্মাদার? এবার আপনারা কেউ একজন বলেন তো যে জিম্মাদার বলতে কি বুঝেন? স্যার, জিম্মাদার বলতে আমরা মানে সাধারণভাবে যে জিনিসটা বুঝি যে আমি একটা জিনিস একজনের কাছে টাকার বিনিময়ে বিক্রি করব, সেই ক্ষেত্রে সে এখনো টাকা দেয় নাই, সে যখন টাকা দিবে তখন সে থার্ড পার্সনের কাছ থেকে জিনিসটা নিবে। আমি আপাতত জিনিসটা থার্ড পার্সনের কাছে রেখে দিয়েছি, সেই থার্ড পার্সনই হচ্ছে জিম্মাদার। ঠিক আছে, ঠিক আছে। আসুন, ওইটাতে আমরা যাওয়ার আগে আরেকটা বিষয় আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে একটু খেয়াল করবেন, এখানে খুব এক কথায় আমরা পড়বো, ঠিক আছে? কন্টিনজেন্ট কন্ট্রাক্ট, ঘটনা নির্ভর চুক্তি, আমরা আগেও পড়েছি না? এই রোকসানা আপু নাকি কি জানি নাম, আপু বলেন তো আপা, কন্টিনজেন্ট কন্ট্রাক্ট বলতে কি বুঝেন? এটা স্যার ঘটনা নির্ভর। হ্যাঁ বলেন তো, সেকশন কততে আছে? সেকশন ভারতীয় চুক্তি আইন 1982, 1882-92 অনুসারে ধারা 31 অনুযায়ী। এটা স্যার আপনি আপনার নিজের ভাষায় বলেন তো, কন্টিনজেন্ট কন্ট্রাক্ট কোনটাকে বলে? মানে কোন একটা ঘটনার উপর ভিত্তি করে যে চুক্তি করা হয়, এটাই তো বোঝা যাচ্ছে এখানে। কোন একটা ঘটনার উপর ভিত্তি করে হচ্ছে যে চুক্তিটা হচ্ছে সংগঠিত হয়, ওটা ঘটনা নির্ভর চুক্তি। কেমন বিষয়টা?
বিষয়টা হতে পারে স্যার, ধরেন আমার জমিটা কোনো কারণে আমার থেকে কোনো একটা ঘটনার কারণে বিক্রি করতে হচ্ছে, কোনো একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়ে, তো ওটা কি হবে স্যার? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, অর্থাৎ গুলিয়ে ফেলেছেন অনেক দূর গিয়েও। আপনার এটা বলতে হবে ভবিষ্যৎ অনিশ্চিত ঘটনার উপর নির্ভর করে যখন চুক্তি হয় সেটা হচ্ছে ঘটনা নির্ভর চুক্তি। ভবিষ্যৎ অনিশ্চিত ঘটনা কোনটা? ভবিষ্যতে এই কাজটা হতেও পারে, ঘটতেও পারে, নাও ঘটতে পারে। ঠিক আছে? যদি কাজটা ঘটে আপনাদের দেখা যাচ্ছে না স্যার, স্ক্রিনে কিচ্ছু দেখতে পারতাছি না স্যার আমার মোবাইলে। আমি তো দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেখতে পাবেন, সমস্যা প্যানিক হওয়ার কিছু নেই। তো ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে এইটার উপর ডিপেন্ড করে যখন চুক্তি হয় সেটা হচ্ছে ঘটনা নির্ভর চুক্তি। এই বিষয়টা আমি আবার কেন রিচ করলাম একটু খেয়াল করেন আপনারা, মজা আছে এখানে। সেটা হচ্ছে একটা মামলা হয়েছিল 1957 সালে, নারাসিম মিয়া হায়া ভার্সেস বিরানা গৌদা আর কি সেটা। হ্যাঁ, এটা হচ্ছে ইন্ডিয়ান একটা কেস। এই মামলায় যেটা হচ্ছে ওই নারাসিম মিয়া সে হচ্ছে চুক্তি করলো একজন ব্যক্তিকে, অর্থাৎ অ্যাডভোকেট সাথে তার একটা প্রতিশ্রুতি হলো, যে প্রতিশ্রুতিটা কোনটা, যদি সে আদালতে একটা মামলায় জিতে যায় তবে সে অপরপক্ষকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করবে। অর্থাৎ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ভবিষ্যতে একটা অনিশ্চিত ঘটনাটা কোনটা, মামলায় জিততে হবে, মামলায় যদি জিতে যায় তাকে টাকা প্রদান করবে। এখন ঘটনাক্রমে তো সে মামলায় জিতে গেছে, এখন কি তাকে চুক্তি পারফর্ম করতে হবে না? জি, করতে হবে। করতে হবে। 1957 সালে এই বিষয়টা অ্যারাইজ হয়েছিল। হ্যাঁ, তখন থেকে এই যে এইটা অ্যাড করেছিল। তখন আদালত কি বললো? আদালত বললো যে এটা একটা ঘটনা নির্ভর চুক্তি, কন্টিনজেন্ট কন্ট্রাক্ট, কারণ এর কার্যকারিতা নির্ভর করছে একটি নির্দিষ্ট ভবিষ্যৎ অনিশ্চিত ঘটনার উপর। অর্থাৎ অনিশ্চিত ঘটনা কোনটা ছিল? মামলা জেতাটা। যেহেতু ঘটনা ঘটছে সুতরাং চুক্তিটি হচ্ছে কি কার্যকর, এনফোর্সেবল। ঠিক আছে, এবার আমরা আসি বেলমেন্টে, যেটা একটু আগে আপু বলতেছিলেন। জিম্মা হলো এমন একটা আইনি সম্পর্ক যেখানে একজন ব্যক্তি কোনো দ্রব্য নির্দিষ্ট উদ্দেশ্যে অপর ব্যক্তির কাছে হস্তান্তর করে, এই শর্তে যে নির্দিষ্ট কাজ শেষে বা নির্দিষ্ট সময় পরে সেই দ্রব্য ফেরত দিতে হবে এবং সেই দ্রব্যে নির্দেশ অনুযায়ী ব্যবহার করতে হবে। খুব সিম্পল একটা উদাহরণে আসুন। গহনা কিনলেন, গহনা কিনছেন না, গহনা আছে ঘরে, মায়ের গহনা আছে, দাদির গহনা আছে। এখন চিন্তা করলেন ভবিষ্যতে যে গহনাগুলো পরে আছে এই গহনাগুলো একটু সুন্দর টন্দর করে জ্বালাই করে একটু হাতের বালা এটা সে মানে অর্থাৎ মডিফাই করি। এই গহনা নিয়ে গেলেন কার কাছে যাবেন মডিফাই করার জন্য? আমরা কি বলি স্বর্ণকারের কাছে যান, তাই না? স্বর্ণকারের কাছে। জি, স্বর্ণকারের কাছে গেছেন। স্বর্ণকার কি করলো? আপনার গহনাগুলো রাখলো, আপনি বললেন যে এই সবগুলো মিলিয়ে আমাকে একটা নেকলেস বানিয়ে দিবেন। স্বর্ণকার গহনা রাখার পর সে কয়েকদিন পর অস্বীকার করতেছে, আমি তো, আপনি কিসের গহনা দিচ্ছেন, আমি তো ফেরত দিতে পারবো না, আমি এই বিষয়ে জানি না। এই যে সে জানি না বললো, আপনি তার কাছে গহনা পৌঁছাইলেন, গহনাটা দিলেন এটা মডিফাই করার জন্য, সেইটার দায়িত্ব নিল, এটাকেই বলা হয় জিম্মাদারি, জিম্মা চুক্তি, বেলমেন্ট ইংলিশে যাকে বলে। বেলমেন্টের শর্ত কি হতে হবে? এই গহনাটা আপনার বাসা থেকে স্বর্ণকার পর্যন্ত হস্তান্তর করতে হবে এবং উদ্দেশ্য থাকতে হবে যে আপনি এটা তাকে দিয়ে কারেকশন করাচ্ছেন, বা একটা বিশেষ উদ্দেশ্য থাকতে হবে। উদ্দেশ্যটা অবশ্যই সৎ হতে হবে। উদ্দেশ্য শেষ হলে, মডিফাই হলে সেটা আপনাকে সে আবার আপনার কাছে ফেরত দিবে এবং এটার জন্য আপনি তাকে কি করবেন? টাকা পয়সা দিবেন। চুক্তিভিত্তিক সম্পর্ক হতে হবে। এটাকেই বলা হয় জিম্মা চুক্তি, বেলমেন্ট। কথা কি ক্লিয়ার না ঝামেলা আছে আপনার বক্তার মতো? সবাই কি বুঝতে পেরেছেন? জি জি, স্যার। সবাই অনেকক্ষণ ধরে ক্লাস করতেছেন অনলাইন, একটু সবার ব্রেন হয়তো এদিক সেদিক চলে যাচ্ছে। আপনাদের পরীক্ষা কবে?
পরীক্ষা মেবি নভেম্বরের দিকে হতে পারে। নভেম্বরে হবে না? আপনাদেরও তো সৌভাগ্য। দেখেন এই সব এখন কথাবার্তা চলতেছে, এই যে ল কলেজ তো বন্ধ করে দিবে ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে ল কলেজ গুলো বন্ধ করে দিবে, এই ধরনের বিষয়ে খুব কথাবার্তা হচ্ছে। তার কারণ হচ্ছে যখন ল কলেজ গুলো খোলা ছিল তখন তো আইন পেশায় কেউ আসতে চাইতো না, কি বলবো আইন পেশায়। এখন তো ধরেন বাধ্য হয়ে অনেকে যায়, বেকারত্ব বেড়েছে, তরুণদের সংখ্যা অনেক, এই পেশাটাকে বাধ্য হয়ে অনেকে গ্রহণ করছে, আবার কেউ সদিচ্ছায় যাচ্ছে। এখন তো দেশে অনেক বিশ্ববিদ্যালয় হয়েছে, বিশ্ববিদ্যালয় হবে, শুধু আইন ইন্ডিয়াতে আছে না, আমাদের সাথে নেই, শুধু আইন বিশ্ববিদ্যালয় হবে, ওখানে শুধু আইন থাকবে। এই বিষয়ে পরিকল্পনা চলতেছে। ভবিষ্যতে ল কলেজ গুলো বন্ধ হয়ে গেলে তখন তো দেখা যায় যে এই যে একটা সুযোগ, যে কোনো সময় মুখ করে আমি 2 বছরের কোর্স করে পরীক্ষা দিতে পারবো বার কাউন্সিল, সেটা আর থাকতেছে না। আপনাদের কি মনে হয় এটা ভালো হবে না খারাপ হবে? এটা খারাপ হবে আসলে স্যার। কেন খারাপ হবে ভাই? খারাপ হবে হলো অনেক তো পেশাজীবী আছে না, যারা হলো আসলে অনার্স শেষ করার পরে বিভিন্ন কর্মসংস্থানে যারা চাকরি বাকরি করে বা অন্য পেশার সাথে যারা আছে, তাদের তো এই সুযোগটা থাকবে না আসলে। অনার্স করা তো পসিবল না আসলে এই সময়টাতে। ঠিক আছে, ভাইয়ের কথা শুনলাম, আব্দুল্লাহ ভাই। তারপরে আর অন্য কেউ বলেন, খারাপ হবে না ভালো হবে? ভালো হবে স্যার। কেন ভালো হবে ভাই? আপনি তো নিজেই পড়তেছেন ল কলেজে। জি স্যার, যদিও আমি পড়তেছি, এরপরেও মনে হচ্ছে যে ভালো হবে, কারণ হচ্ছে অনেকেই এখানে ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে, কারণ আমরা 2 ইয়ার্স হয়তো বা ফুল সিলেবাসটা হয়তো বা কমপ্লিট করতে পারবো না, বা আমাদের জানা কম থাকবে, বা আমরা যে অনার্স কমপ্লিট করেছি অন্য একটা সাবজেক্ট, ওই সেই সাবজেক্ট নিয়ে তখন বেশি প্রেসারাইজড হয়ে যাব যে না ওই সাবজেক্ট ভিত্তিক আমি একটা জব করব সেইখানে। সেই ক্ষেত্রে আমরা 2 ইয়ার্স কমপ্লিট করে যদি আইনজীবী হওয়ার চেষ্টা করি, সেই ক্ষেত্রে প্রকৃত যারা আইনজীবী বা প্রকৃত যারা ল কমপ্লিট করতেছে তাদের হয়তো এখানে সমস্যা হইতে পারে। বুঝতে পারছেন? আপনারা কেউ কিছু বলেন তো, আপনারা আছেন? আপনারা কেউ কিছু বলেন, আপনাদের কিছু অপিনিয়ন শুনি। জি স্যার, আমার দৃষ্টিতে স্যার ভালো হবে খারাপও হবে। আচ্ছা, ভালো হবে খারাপও হবে। তারপর খারাপটা কোনটা? খারাপটা হবে যে এই তো পড়াশোনা শেষ করার পর জীবনের শেষ বয়সে সেও অনেকেই চিন্তা করে যে আমার লটা একটু জানতে হবে, শিখতে হবে। এটার জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে যে আইন কলেজ 2টা বছর এখানে 100% না বুঝলেও অন্তত কিছু না কিছু তো বোঝা যায়, আইন সম্পর্কে অনেক ধারণা হয়। ওটা 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 অর্জন করতে পারবে না, ওটা খারাপ হবে। ও, তো বোন আপনি তো শিখতে যাচ্ছেন কেন? এমনিতে আইন পড়েও তো কিছু শেখা যায়, তাই না? এমনিতে স্যার শেখা হয় না। আমরা অনেক বলি যে আমাদের অনেকের অনেক বই, বেসিক্যালি আমার অনেক বই আছে কিন্তু আমি পড়ি না, ওই পড়ার সময় হয় না বা মনোযোগ নাই ওরকম। মানে এখন তো আমার পাস করার জন্য হচ্ছে পড়তে হচ্ছে, আমাকে পাস করতে হবে, লটা শেষ করতে হবে, এটার জন্য তো এই সাবজেক্টের প্রতি একটা আলাদা আন্তরিকতা আছে এবং এটা আমার মাথায় থাকে। আচ্ছা, এই যে আমি যতদিন ধরে ক্লাস নেই বুঝছেন, এই 1-2 ভাই আর এই যে আপুদের মধ্যে কয়েকজন আপু আছে, তার মধ্যে যে রোকসানা আপু, ইনি খুব অ্যাক্টিভ মাশাআল্লাহ। ওনার যে আমার মনে হয় উনি খুব পড়াশোনা করে এবং অন্যান্য ক্লাসে মনে খুব মনোযোগ, এবং বাসায় আর কি তার একটা প্যাশন নিয়ে আর কি সে আগাচ্ছে, কিছু একটা করতে হবে। না রোকসানা আপু এমনিতেই উনি খুব অ্যাটেনটিভ একটু। হ্যাঁ, খুব অ্যাটেনটিভ, এটা বুঝাই যায়। আর সব জায়গায় ফার্স্ট ক্লাস এইখানে, আপনারটা ফার্স্ট ক্লাস স্যার আজকে আমার, আর আমি হচ্ছি 24-25 সেশনের। আচ্ছা আচ্ছা, কি বলছেন? আমি তো নামটা দেখতে পাচ্ছি না। স্যার আনিসুর রহমান। আচ্ছা, আনিসুর, হ্যাঁ আপনাকে আমি দেখি না, আমি আবার একটু তাক লক্ষ্য করি যে কি আছে। আচ্ছা ঠিক আছে, ব্রেনটা আপনাদের একটু হালকা হয়েছে, আমরা
একটা মজার একটা কেস শুনেন। এই বেলমেন্ট চুক্তির বিষয়ে অনেক মামলা আছে। এই জিম্মাদার চুক্তি তো প্রথম। স্যার এই তো আমারও প্রথম ক্লাস কে বলছেন আপা? চট্টগ্রাম আইন কলেজ। আচ্ছা আচ্ছা, কে বলছেন আপা? নামটা বলবেন প্লিজ, কোন কলেজ? আচ্ছা, আপা মনে হয় শুনতে পাইনি বা চলে গেছে। আচ্ছা, যেটাই হোক, দেখেন এই যে জিম্মাদারি চুক্তি, এই বিষয়ে বিখ্যাত একটা মামলা হয়েছিল 1984 সালে। 1984 সালে মামলার নাম হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, অতুল মেহরা ভার্সেস ব্যাংক অফ মহারাষ্ট্র 1984 সাল। তো এই আতুল মেহরা, এই লোক কি করছিল, ব্যাংকে তার হচ্ছে যত গয়নাগাটি মূল্যবান যে অলংকার সেগুলো ডিপোজিট রাখছিল, ডিপোজিট লকারে রাখছিল। এখন এই ডিপোজিট লকারে যখন সে তার সমস্ত সম্পত্তি রাখলো, তো ব্যাংকের এক গাফিলতিতে কি হলো, ব্যাংকে অর্থাৎ গাফিলতি কি, আর ব্যাংকে চুরি হয়েছে। তো ব্যাংকে চুরি হওয়ার কারণে তার সমস্ত দেখা যায় যে লকার ভেঙে তার গয়নাগাটি নিয়ে গেছে। এখন কথা হচ্ছে সে যখন মামলা করলো, এখন কার বিরুদ্ধে মামলা করবে? ব্যাংকের বিরুদ্ধে তো করবে না, চোরের বিরুদ্ধে করবে। ব্যাংকের বিরুদ্ধে করবে। হ্যাঁ, কেন ব্যাংকের বিরুদ্ধে করবে? কারণ ব্যাংক তার জিম্মাদার ছিল, ব্যাংকের জিম্মায় হ্যাঁ, ব্যাংক, হ্যাঁ, কারণ এই সম্পত্তিগুলো ব্যাংকের জিম্মায় ছিল, কিন্তু ব্যাংক সেগুলো কি করতে পারেনি, সিকিউর রাখতে পারে। সিকিউর রাখতে পারেনি। এক্সিলেন্ট। তখন যখন চুরি হয়ে গেল, তখন হচ্ছে সে ব্যাংকের বিরুদ্ধে মামলা করলো। এখন ব্যাংক বললো চুরি হয়ে গেছে, তো আমি কি করব? আমারও তো লস হয়েছে। এখন এই কথা বললে হবে না, এই কথা বললে হবে না। কারণ আদালত বলেন সেফ ডিপোজিট, লকারের মধ্যে রাখা মালামাল ব্যাংকের কাছে জিম্মা হিসেবে থাকে এবং ব্যাংকের উপর সেই জিনিস রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকে। সুতরাং যদি এই ক্ষেত্রে কোনো গাফিলতি হয়, চুরি হয়, তো সেটার জিম্মা কাকে নিতে হবে? অবশ্যই ব্যাংকে নিতে হবে। অবশ্যই ব্যাংকে নিতে হবে। তখন এই গাফিলতি হিসেবে, অর্থাৎ ব্যাংক বেইলি হিসেবে তখন হচ্ছে কি হবে, দায়ী হবেন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাংকের চুক্তি, এটাকে বলা হয় জিম্মাদারি। এইবার আপনারা আসেন, আমরা প্র্যাকটিক্যাল আরো কিছু উদাহরণ দেখি। যে আপনি সোনার গহনার গলানোর জন্য স্বর্ণকারকে দেন, আপনি বেইলর, স্বর্ণকার হচ্ছে কি বেইলি। কাজ শেষে গহনা অবশ্যই তাকে ফেরত দিতে হবে। এই ক্ষেত্রে গহনাদার হচ্ছে কি জিম্মাদার। তারপরে হচ্ছে কোন গাড়ি মেরামতের জন্য ওয়ার্কশপে জমা রাখেন, তখন গাড়ির মালিক হচ্ছে কি বেইলর, আর ওয়ার্কশপ হচ্ছে কি বেইলি। ঠিক হয়ে গেলে গাড়ি ফেরত দিতে হবে, এটা তার দায়িত্ব। এখন এই যে জিম্মাদার অর্থাৎ বেইলমেন্টের যে সম্পর্কটা, এখানে কয়েকটা কন্ডিশন আছে, এইটা আপনি কোথাও কোনো বইয়ে পাবেন না, সচরাচর বইগুলোতে দেয় না। আপনাদেরকে রিচ করার জন্য আমি একটু মোটা দাগে একটু কথা বলি এই বিষয়ে, আপনারা একটু ভালো করে এখানে খেয়াল করবেন। ঠিক আছে, এক নাম্বারটা দেখেন, এই বিষয়গুলো চলে এসেছে একটা মামলার মাধ্যমে, এই বিষয়গুলো প্রতিষ্ঠিত হয়েছে। খুব মনোযোগ দিয়ে এখানে খেয়াল করবেন। আইনের যে বেসিস, আপনারা তো জানেন আইনগুলো কিভাবে সৃষ্টি হয়, আইনের উৎস কি কি বলেন তো? আইনের 3-4টা উৎস বলবেন, কে বলবেন? আইনের 4টা উৎস বলবেন আপনারা, কেউ পারবেন আইনের উৎসগুলো বলতে? না স্যার, পারবো না। এই কেন পারবেন না? আইনের উৎস জানেন না আপনারা? স্যার প্রথা, নজির। মাশাআল্লাহ, এক্সেলেন্ট। হ্যাঁ, প্রথা, নজির, আর কি হতে পারে? প্রথা নজির তো একই। আচ্ছা না, প্রথা নজির এক না, একটা কাস্টম, আরেকটা হচ্ছে জাজমেন্ট, তারপর হচ্ছে কি, একটু দ্রুত করেন। ঠিক আছে, প্রথা নজির দুইটাই নিলাম। ঠিক আছে, আবার হচ্ছে সংসদ, এগুলো তো বলতে হবে। সেকেন্ড যেটা আপু বললো নজির, সেখান থেকে এই বিষয়টা, হ্যাঁ, সেই বিষয় থেকে এটাকে অ্যাড্রেস করা হয়েছে নজির থেকে। এক নাম্বার বিষয় হচ্ছে কেমন, যেমন 1908 সালে একটা মামলা হয়েছিল নাস ভার্সেস ইনম্যান, এই দুই ব্যক্তির মধ্যে হচ্ছে কি মামলা হয়েছিল বেইলমেন্টের বিষয়ে। কিভাবে?
বেলমেন্ট হওয়ার জন্য আপনার যে বিষয়গুলো দরকার সেটা হচ্ছে নেসেসারি সাপ্লাইড টু এ মাইনর। কি নেসেসারি সাপ্লাইড টু এ মাইনর সেকশন 68 কন্ট্রাক্ট অ্যাক্ট। এখানে বলতেছে যে ইনমেন নামে এক নাবালক ছেলে আছে, ছোট বাচ্চা, সে মাইনর ছিল, সে এক দর্জির কাছে 11টা কোট বানানোর জন্য বলল। তো দর্জি, তার বয়স হচ্ছে কম, সে 11টা কোট বানাইতে বললো। কোট বানানোর পর সে তো আর টাকা পয়সা দেয় না। এখন কোট বানানোর পর সে গিয়ে মামলা করলো। এখন এই যে কোট, 11টা কোট, এটা তার এতগুলো জামা কাপড়ের প্রয়োজন নেই, আর একই সাথে ছেলেটা নাবালক ছিল। সুতরাং এই চুক্তিটা কি তার উপর বাধ্যতামূলক হবে? না, হবে না। হবে না। কারণ কি? কারণ নাবালক। এখানে নেসেসারি একটা সাপ্লাই দরকার ছিল, নেসেসারি সাপ্লাই টু এ মাইনর, অর্থাৎ একজন নাবালকের সঙ্গে কেবলমাত্র আপনার নেসেসারি সাপ্লাইজ, যেটা আর কি নেসেসারি সরবরাহ সম্পর্কিত, সেটা বৈধ হতে হবে। আপনি এক নাবালক, তার আমার কোটি কোটি টাকা আছে, আমার ছেলে আপনার দোকান থেকে বাকি খায়। আপনি একদিন কি ছেলে এসে বললো, বাপ আঙ্কেল, আপনার পুরো দোকানের যত মালামাল আছে, যত ড্রিঙ্কস আছে, আমার বন্ধুরা সব খাবে, আপনি তাদের সবাইকে দিয়ে দেন সবগুলো। আপনি ভাবলেন যে ঠিক আছে, ও যেহেতু চাইছে আমি সবই দিয়ে দিই, দোকান খালি হয়ে গেল। এখন গিয়ে তো আমার কাছে টাকা যাচ্ছে না, আপনার ছেলে তো বন্ধু বান্ধবদের সব খাওয়াই দিছে। এটা কি ভ্যালিড? এটা কি নেসেসারি ছিল? হ্যাঁ, এটাই কি, এই দেখেন আইনের টার্ম গুলো ব্রিটিশরা কি সুন্দর করে সূক্ষ্মভাবে তৈরি করছে। এই বিষয়গুলো তো এখন আমাদের মধ্যে প্রতিষ্ঠিত, কিন্তু একটা সময় এই বিষয়গুলো তো ছিল না। এই বিষয়গুলো যখন সমাজের আইনগুলো বানানোর জন্য ব্রিটিশরা কি সুন্দর এই ভারতীয় উপমহাদেশে দেখেন রন্ধে রন্ধে প্রবেশ করেছে। যখন এই বিষয়গুলো হতে থাকলো, তখন এই বিষয়গুলো জন্য মানুষ কোথায় যাবে? আদালতের কাছে। তখন তো আর আদালত ছিল না, তখন হচ্ছে প্রশাসনিক যে ইয়েগুলো ছিল, ওইগুলো আরেকটা, ওইগুলো আরেকদিন বলবো, লিগেল হিস্টোরি পড়লে সেগুলো আপনারা জানবেন। তখন ঠিক আছে, আদালতের কাছে গেল, কোর্ট মহকামার কাছে গেল, যাওয়ার পর তারা দেখলো যে এখন এই বিষয়ে তো কোনো আইন নাই, কি নাই, তখন কেমনে বিচার করবে? তো বিচারের জন্য তো আইন বা পানিশমেন্ট কি হবে এই ধরনের কোনো নাই। তখন ব্রিটিশরা এসে, ব্রিটিশরা শুধু এখানে নেয় না, এখানে তারা যা দিয়ে গেছে সবচেয়ে বড় সেটা হচ্ছে আইন। এইভাবেই তারা এখানে এত বছর 200 বছর শাসন করে নেয়। মুখের কথা তো বলে ফেলি, ব্রিটিশরা শোষণ করে খেয়ে গেছে, কিন্তু সমাজের ভিত্তিমূল কিন্তু ব্রিটিশরাই দাঁড় করিয়ে দিয়ে গেছে অনেকটা। এই হচ্ছে নাশ ভার্সেস ইনমেন। আমি সংক্ষেপ করি, তারপরে আসি আমরা যেটা এটার সাথে আরেকটা মিল আছে, সেটা হচ্ছে কোয়াসি কন্ট্রাক্ট। কোয়াসি কন্ট্রাক্ট হচ্ছে, একটু নিচের দিকে আসি, প্রায় চুক্তি, যেটা আর কি প্রায় চুক্তি, যেটা হচ্ছে একটা চুক্তি নয়, বরং একটি আইনি দায়বদ্ধ বা ন্যায় বিচারের ভিত্তিতে গড়ে ওঠা। পক্ষদ্বয় প্রকৃতপক্ষে চুক্তিবদ্ধ না হলেও আইনের দ্বারা তার কিছু দায়িত্ব পালন করতে বাধ্য হয়। যেমন আপনি দোকান থেকে 500 টাকা দিয়ে দোকান থেকে কিছু কিনলেন, আচ্ছা সরি একটু সময় নিলাম, ভালো করে খেয়াল করবেন, আপনাদের কিন্তু কোয়াসি কন্ট্রাক্ট আসে। কোয়াসি কন্ট্রাক্টটা হচ্ছে, আমি সিম্পল একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি। ভুল করে কাউকে অতিরিক্ত অর্থ প্রদান করা। ভুল করে কাউকে অতিরিক্ত অর্থ প্রদান করা কি? 400 টাকার জিনিস কিনছি, 500 টাকা দিয়ে আসলাম, বলে 100 টাকা নেয়নি, পরবর্তী সময় গেলাম যে আমাকে 100 টাকা ফেরত দেন, আমি 100 টাকা আপনাকে অতিরিক্ত অর্থ প্রদান করেছি। এখন আপনি বললেন যে 100 টাকা আমি ফেরত দিব না, কিন্তু এই টাকাটা কিন্তু এটা আমার রাইট, অর্থাৎ আপনি এই টাকাটা ফেরত দিতে বাধ্য। এই যে ভুল করে কাউকে অতিরিক্ত অর্থ প্রদান করা, অর্থাৎ ওই ব্যক্তি বাধ্য হবে টাকা ফেরত দিতে, এটা কি বলা হয়? কোয়াসি কন্ট্রাক্ট, প্রায় চুক্তি। অর্থাৎ এটা কোনো চুক্তি না, কিন্তু এটা একটা আইনি দায়বদ্ধতা বা ন্যায় বিচারের ভিত্তিতে গড়ে ওঠা। এটার জন্য আপনার আলাদা কোনো এগ্রিমেন্ট দরকার নেই, হাতে কলমে লিখতে হবে দরকার নেই, এটা আপনার আইনগতভাবে আপনি দায়বদ্ধ বা ন্যায় বিচার গড়ে ওঠা। এই বিষয়গুলো তো হামেশা আমাদের হয় না? দেখা যায় যে টাকা বেশি দিয়ে দিচ্ছি, অথবা টাকা আমি বেশি নিয়ে নিচ্ছি,
পরবর্তী সময়ে সেটা আবার ফেরত চাই বা ভুল করি, এই বিষয়গুলো হয় না? জি, অহরহ হয়। এইগুলো অহরহ হয়। এটাকেই বলা হয় কোয়াসি কন্ট্রাক্ট, যা প্রায় চুক্তি। কোনো চুক্তি নাই, কিন্তু আইনগতভাবে আপনি দায়বদ্ধ বা ন্যায় বিচারের ভিত্তিতে গড়ে ওঠা। এখন এই কোয়াসি কন্ট্রাক্টটাকে আরেকটু এনলার্জ করেছে। দেখেন, কোয়াসি কন্ট্রাক্টের মধ্যে এই বিষয়টাও চলে আসে। আমি আর এখানে পাঁচটা টপিক আলোচনা করব, এই কয়েকটা, তারপরে আমাদের ক্লাস শেষে 1 মিনিটের মধ্যে, দেখেন 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ, আপনারা একটু ধৈর্য ধরে শোনেন, এখানে আপনারা উপকৃত হবেন। মূল প্রথম যে বিষয়টা আমরা আলোচনা করেছিলাম কোয়াসি কন্ট্রাক্ট এবং ওই বেইলমেন্টের থেকে এটাতে কোয়াসি কন্ট্রাক্টের বিষয়টা বেশি যায়। 1 নম্বর হচ্ছে নাশ ভার্সেস ইনমেন, নেসেসারি সাপ্লাইজ টু এ মাইনর, এইগুলো সেকশন 68, 1 নম্বর গেল। এটা তো আমরা জানি। 2 নম্বরটা দেখি কে পুরি ভার্সেস এস চৌধুরী, এআইআর মানে হচ্ছে এয়ার ইন্ডিয়ান রিপোর্ট। ইন্ডিয়ান একটা জার্নাল প্রকাশ করে প্রত্যেক বছর, যেমন বাংলাদেশে হচ্ছে কি ডিএলআর, ঢাকা ল রিপোর্ট। এআইআর হচ্ছে এয়ার ইন্ডিয়ান রিপোর্ট। 1966 সালে একটা মামলা হয়েছিল কে পুরি ভার্সেস এস চৌধুরী। এই মামলার বিষয়টা বস্তু মূলটা ছিল যেটা কোয়াসি কন্ট্রাকচুয়াল অব্লিগেশন ডিউ টু নন গ্রেসিয়াস অ্যাক্ট সেকশন 70 অনুসারে। কোয়াসি কন্ট্রাকচুয়াল অব্লিগেশন একটু সহজ করে বলি, কে পুরি নামে এক ব্যক্তি কোনো লিখিত চুক্তি ছাড়াই কিছু সরকারি কাজ কি করছে, সাইট ডেভেলপমেন্ট করে ফেলে এবং এস চৌধুরী এর উপর ক্ষতিপূরণ দাবি করে। তা এখন কথা হচ্ছে, কোনো চুক্তি ছিল না, লিখিত চুক্তি ছিল না, বললো যে আপনি কাজটা করে দেন, সাইট ডেভেলপমেন্ট করে দেন, ঠিক আছে। অর্থাৎ আপনি এই দিক দিয়ে রাস্তা নিয়ে যান দোকানের সামনে, এখন দোকান তো দোকানের সামনে যে রাস্তাটা ভাঙচুর, ঠিক আছে, আমি এটা চুক্তি না, সরকারি রাস্তা, আমি এটা সাইট ডেভেলপমেন্ট করে ফেললাম, আপনি বললেন যে পরে আপনাকে টাকাটা দিয়ে দিব। সুতরাং পরবর্তীতে যখন আমি বললাম যে আপনি আমাকে এই বিষয়ে টাকাটা দেন, আপনি বললেন যে আমি টাকা দিতে পারবো না, আপনি তো কাজটা স্বেচ্ছায় করেছেন। সুতরাং এখানে আমার কি বলার আছে, কোনো তো কন্ট্যাক্ট ছিল না। কে পুরি ভার্সেস এস চৌধুরী মামলায় এই যে নজির বললেন আপু, কেস ডেভেলপমেন্টের মাধ্যমে কিভাবে আইন সৃষ্টি হয়, এখানে নতুন আইন সৃষ্টি হয়েছে, নতুন আইনের টার্ম সৃষ্টি হয়েছে, সেকশন 70 কোয়াসি কন্ট্রাকচুয়াল অব্লিগেশন ডিউ টু নন গ্রেসিয়াস অ্যাক্ট। আদালত বলতেছে যে যেহেতু কাজটা স্বেচ্ছায় করা হয়েছে এবং অপর পক্ষ কাজের সুবিধা পেয়েছে, তাই সেকশন 70 অনুযায়ী ক্ষতিপূরণ পেতে পারেন। আপনি ফল ভোগ করবেন, কিন্তু সেটা স্বীকার করবেন না, সেটা কৃতজ্ঞতা, তখন হচ্ছে কি আপনাকে কি দিবে না। সুতরাং কে চাইবে, কে পুরি না এস চৌধুরী? কে পুরি চাইছে, নিচে লেখছে যে পরে এস চৌধুরী এর উপর ক্ষতিপূরণ দাবি করে। হ্যাঁ, কারণ ক্ষতিপূরণটা দিবে এস চৌধুরী, দিবে কে পুরি পাবে। ও আচ্ছা, বুঝতে পেরেছেন? জি স্যার। যখন কেউ কারো কোনো উপকারে কাজ করে, সেটা উপকার বই গ্রহণ করে, তখন তাকে কি করতে হবে, ক্ষতিপূরণ দিতে হয়। তাহলে মামলার যে গ্রাউন্ডটা কি ছিল, ফ্যাক্ট কি ছিল, কেউ পড়েন তো, বলেন এই লাইনটা বলেন। কেউ একজন বলেন। দেখেছেন, এই বলার অর্থ হলো আপনারা যেন সরব হন, আপনারা জিমিয়ে যান। আব্দুল্লাহ ভাই বলেন। মূল বিষয় হলো কোয়াসি কন্ট্রাকচুয়াল অব্লিগেশন ডিউ টু নন গ্রেসিয়াস অ্যাক্ট সেকশন 70। ওকে, এইবার আসেন থার্ড যে ফ্যাক্টর, সেটা হচ্ছে এটা পড়েন, এটা কি লিখছে। Mutual non-gratuitous supply accepted by government section 70. State versus West Bengal versus BK Mondal and Sons, AI 1962,
এসছে সুপ্রিম কোর্টে আর কি মামলাটা গিয়েছিল, 779 নাম্বার পেজে আছে। এই মামলায় কি হলো, সরকারি কোনো অর্ডার ছাড়াই সরকারকে খাদ্য অন্যান্য মালামাল সরবরাহ করেছিল বিকে মন্ডল এবং তার হচ্ছে সন্স, অর্থাৎ এটা একটা বিকে মন্ডল এন্ড সন্স হচ্ছে একটা প্রতিষ্ঠান। তো সরকারি তারা সব সময় কি করে, সরকারকে হচ্ছে খাদ্য সরবরাহ করে, কিন্তু তারা একটা অর্ডার ভাবলো যে প্রত্যেক মাসে মাসে একটা অর্ডার আসে, তো কোনো অর্ডার ছাড়াই তারা কি করছিল, ওই খাদ্যটা আর কি সরবরাহ করেছিল। তো খাদ্য আর অন্যান্য মালামাল সরবরাহ করার পরে তো তারা অস্বীকার করে, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সে তো অস্বীকার করে স্টেট যে আমি এটার জন্য কোনো ধরনের কোনো পেমেন্ট করতে পারবো না। কিন্তু সরকার কিন্তু ওই যে খাদ্য সরবরাহটা করছে সেটা কিন্তু সে ঠিকই ব্যবহার করছে, সরকার ব্যবহার করে কিন্তু কোনো ধরনের কোনো পেমেন্ট দেয় না। তখন কি করলো, তখন হচ্ছে স্টেটের নামে মামলা করে দিল, যেহেতু সরকার পার্টি সরকার তখন হচ্ছে মামলা করছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলায় তখন সুপ্রিম কোর্ট পর্যন্ত গেল, সুপ্রিম কোর্ট বলল সেকশন 7 যখন কারো উপকারে কিছু করা হয় সে তা গ্রহণ করে তখন সে মূল্য দিতে বাধ্য। সুতরাং এইটাও এই যে সরকারও এখানে কি করবে, কোয়াসি কন্ট্রাক্টের আওতায় পড়বে, সরকারের এখানে কোনো কি নেই, ছাড় নেই যে এটা তো তুমি এটা আমি দায় নিতে পারবো না, এটা তো পাবলিক ইন্টারেস্ট। সুতরাং এই কোয়াসি কন্ট্রাক্টের আওতায় ক্ষতিপূরণ দিতে সরকারকে বাধ্য করা যায়। 4 নাম্বারটা দেখেন, হলিন্স ভার্সেস ফাউলার 1875। 4 নাম্বার যে বিষয়টা রংফুল কনভার্সন রিলেটেড টু বেইলমেন্ট। এখানে ফাউলার ছিলেন একটা মালিক, হলিন্স একটি ব্যাগ বস্ত্র কারো কাছ থেকে কিনে বিক্রি করে, যদিও তা ফাউলারের মাল ছিল। মালিকের অনুমতি ছাড়া তা বিক্রি হওয়ায় তখন হচ্ছে কি মামলা হয়। তা আদালত বলেন হলিন্স মালিকের অনুমতি ছাড়াই মাল বিক্রি করেছে, তাই সে রংফুল কনভার্সন করেছে। ঠিক আছে, সুতরাং এখন কি প্রতিকার কি হবে, এই যে মালিকের অনুমতি ছাড়া যে সেটা হচ্ছে বস্তুর মালিকানা সে হস্তান্তর করেছে সেটা করতে পারে না, এখানে মালিকের অনুমতি দরকার, এটাও কোয়াসি কন্ট্রাক্টের আওতায় পড়ে। তারপরে এবার লাস্ট আসেন লায়াবিলিটি অফ বেইলি, যে রেলওয়ে ফর লস, ইন্ডিয়ান কাউন্সিল ফর চাইল্ড ওয়েলফেয়ার ভার্সেস ইন্ডিয়ান রেলওয়েজ 1992। এই মামলায় কি হচ্ছিল, ইন্ডিয়ান কাউন্সিল একটা চালান পাঠায়, রেলের একটা চালান পাঠায়, তো মালামাল যখন পিছন থেকে রেলের দেখবেন অনেক সময় হারায় যায়, তো কত এই যে তেল নিয়ে আসে, কত তেল যে আর মাঝ রাস্তায় ট্রেন থামিয়ে কত তেল যে এদিক সেদিক করে ফেলে, এগুলো তো আমরা জানি না কিছু, মাঝে মাঝে একটা দুইটা রিপোর্ট দেখি। তো মালামাল হারিয়ে গেলে রেল কর্তৃপক্ষ দায় স্বীকার করে না, বলে এই দায়িত্ব তো এটা আমার তো নাই, আপনি দেন নাই, হ্যাঁ এটা সেটা। রেল ট্যাঙ্কার থেকে কিন্তু অনেক তেল চুরি হয়, বিশেষ করে তেলের খবর নিউজটা একটু বেশি আসে। তো এখন আদালত কি বলে, রেল যেহেতু একটা বেইল হিসাবে দায়ী, কারণ মালামাল তাদের হেফাজতে ছিল, এই যে আমরা একটু আগে দেখলাম না, সুতরাং তারা এটা যথাযথভাবে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। সুতরাং এই যে বেইলি হিসাবে রেলের যে দায়িত্ব, সরকারি প্রতিষ্ঠান হোক না কেন রেলওয়ে, সুতরাং এখানে তাকে ক্ষতিপূরণ দিতেই হবে। এই হলো কোয়াসি কন্ট্রাক্ট আর হচ্ছে বেইলির যে ট্রামগুলো এটা। তারপরে এখানে আপনারা আসেন টার্মিনেশন অফ এজেন্সি। এজেন্সিটা হচ্ছে কি, যেখানে হ্যাঁ হ্যাঁ বলেন কোনটা বললেন, সেটা হলো যেটা বেইলটা নিয়ে একটা প্রশ্ন, যেটা যে আমাদের তো কুরিয়ার সার্ভিস গুলো যেমন তাদের তো সেম কন্ডিশনই থাকে, তারাও তো তাহলে বেইলের অন্তর্গত, তাই না? এখন তাদের মালামাল হারাই গেলে নরমাল লেখা থাকে, তাদের কন্ডিশনে থাকে যে হারাই গেলে কর্তৃপক্ষ দায়ী না, এই টাইপের, তাহলে তাদের বিরুদ্ধে তো লিগ্যাল অ্যাকশনে যাওয়া যাবে। কোথা থেকে হারাই গেলে, যে আমি একটা পার্সেল করছি কুরিয়ার, ওখানে কিন্তু আরেকটা টার্ম থাকে, জি আপনার 1 মাস 15 দিন একটা নির্দিষ্ট সার্টেন একটা টাইম দেওয়া থাকে, যে এই সার্টেন টাইমের মধ্যে যদি আপনি মালামাল না নেন বা যদি হারিয়ে যায় তখন মালামাল, তখন কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না। না সরাসরি এইটা লেখা টাইমের মধ্যে একটা টাইম আছে, একটা টাইম পিরিয়ড দেওয়া থাকে, জি যে আমার সময়ের মধ্যে তারা হারাই ফেলছে, লস করছে তারা, সে ট্রাভেলিং এর সময় বা
স্থানান্তরের সময় যদি লস হয়, ড্যামেজ হয়, সেক্ষেত্রে তাহলে কি তারা কি তখন সে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে? অবশ্যই বাধ্য থাকবে, কারণ আপনি ব্যবসা করবেন, আপনি ব্যবসার লস নেবেন না সেটা তো হতে পারে না। আপনি আমার দায়িত্ব নিচ্ছেন টাকার বিনিময়ে, এখন আপনি আমাকে দায়িত্ব নিরাপত্তা দিতে পারেন না, তা আপনি সেই ক্ষতিপূরণটা বহন করবেন না? করবেন। কিন্তু হ্যাঁ, আপনি যেটা বলেছেন সেখানে আপনি দেখবেন যে একটা লেখা থাকে যে এই সময়ের মধ্যে যদি আপনি মালামাল না নেন, তার পরবর্তী সময়ে এসে যদি আপনি যোগাযোগ করেন, যদি মালামাল কোনো কারণে হারিয়ে যায় তখন কর্তৃপক্ষ দায়ী না। সেটা হাসপাতালেও দেখবেন। আমি দেখছি যে আপনার ট্রাভেলিং এর সময় যদি হারিয়ে যায় সেক্ষেত্রেও তারা দায়ী থাকবে না, কিন্তু এটা আমি দেখছি। আচ্ছা, ওইটা আমার চোখে পড়ে না, কিন্তু এই ধরনের কন্ডিশন তারা দিতে পারে না যে মালামাল হারিয়ে গেলে এটা করলে। হ্যাঁ, সেখানে অবশ্যই অন্য কিছু একটা কন্ডিশন থাকবে, কারণ দায়িত্ব তো তার মালামালটা। এই যদি এটা হয় তাহলে হরহামেশে তারা চুরি করতে থাকবে। এবং তাদের তো যখন কোম্পানির যে একটা ম্যান্ডেট হয়, কোম্পানির তো একটা রুলস রেগুলেশন থাকে। তো আপনি যে কোম্পানিটা এস্টাবলিশ করেছেন, এই কোম্পানির লাইসেন্স এনেছেন, আপনাকে তো দেখাতে হবে যে আপনার কোম্পানির কারিকুলামটা তো দেখাতে হবে ওদেরকে, প্রসপেক্টাস। কারণ এই প্রসপেক্টাস তো এটা দেখলে তো কোম্পানি লাইসেন্স ইস্যুই করবে না, এমনটা তো ইস্যুই হবে না। আমি আশা ক্লিয়ার করতে পেরেছি আপনাকে। হ্যাঁ, ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। তারপর দেখেন এজেন্সি, যেটা আমরা এজেন্সি বলতে যে এজেন্সি বুঝি সেটা এই এজেন্সি সেই এজেন্সি না, ঠিক আছে? আইনে এজেন্সির কথাটা ভিন্ন, আপনারা একটু দেখবেন। আমি খুব সংক্ষেপে বলছি। এজেন্সি যেটা মানে হচ্ছে প্রতিনিধিত্ব হলো এমন এক সম্পর্ক যেখানে কি করবে, একজন প্রিন্সিপাল থাকবে, আরেকজন এজেন্ট থাকবে, এবং তার পক্ষে কাজ করতে তার চুক্তিবদ্ধ হবে। অর্থাৎ এখানে যেটা এজেন্ট এবং হচ্ছে প্রিন্সিপালের সম্পর্ক, নমিনেট করে এবং চুক্তি সম্পাদনের জন্য তাকে নিযুক্ত বা নমিনেট করে, সেটাই আর কি এজেন্সি বোঝায়। খুব সংক্ষেপে পরিসমাপ্তি, এজেন্সি যে টার্মিনেশন কেন হয়, উদ্দেশ্য পূরণ, সময়ের মেয়াদ শেষ হওয়া, এই বিষয়গুলো এগুলো আপনি একটু দেখে নেবেন। রেমিডিস ফর বেস অফ কন্ট্রাক্ট আমরা এগুলো দেখেছি, ইনজাংশন দেখেছি, এজেন্ট দেখেছি, এই পর্যন্ত। আর ওই যে বাতিলযোগ্য চুক্তি, তারপর হচ্ছে অন্যান্য যে চুক্তিগুলো, এগুলো আমরা দেখেছি, এগুলো অনেক আগেই আমরা পড়েছি, এগুলো কিছু বাকি নেই। নেক্সট ক্লাস থেকে আমরা টর্ট নিয়ে শুরু করব। যদি আপনাদের আর কোনো এই কন্ট্রাক্ট অ্যাক্টের উপর যদি আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা না থাকে আর কি, আর যদি বলেন যে আমাদের সমস্যা আছে আরেকটা ক্লাস রাখার জন্য, তাহলে আমরা ইনশাআল্লাহ পরের ক্লাসটা এটার উপর কন্ডাক্ট করব। এখন আপনারা বলেন যে আপনাদের এই পর্যন্ত আমরা যা পড়েছি এখানে কোনো সমস্যা আছে কিনা, বা কারো কোথাও বুঝতে সমস্যা হয়েছে কিনা, বা সর্বোপরি ক্লাসটা আপনাদের কাছে সমৃদ্ধ মনে হয়েছে কিনা। দীর্ঘ সময় একটা ক্লাস নিয়েছে, শার্প 1 ঘন্টা 28 মিনিট। আপনারা তো সম্ভবত 20-30 মিনিট অনেক সময় ক্লাস করেন। সরি স্যার, আরেকটা আমি প্রশ্ন খেয়াল ছিল। করেছি অনেকে ছিলেন। হ্যাঁ, একটু আগে 24 জন ছিলেন। হ্যাঁ, প্লিজ। ব্রিচ অফ কন্ট্রাক্ট যেটা, এটা আমরা যে হ্যাঁ, অ্যাকচুয়ালি কন্ট্রাক্ট হওয়ার আগেই তো আমাদের মানে চুক্তিটা ভঙ্গ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে রেমেডিটা পাবে বা আদালতে যাবে কিভাবে? তার তো কোনো ডকুমেন্টস নাই বেসিক্যালি। কন্ট্রাক্ট হওয়ার আগে কিভাবে হবে, যেখানে কন্ট্রাক্টই হবে না। দিবেন, আপনি এগ্রিমেন্ট হওয়ার আগেই আপনি সেটা না করে দিলেন, বাট আমি ক্ষতিগ্রস্ত হলাম, এইটা অ্যাকচুয়ালি না 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 না, বিষয়টা এটা না, বিষয়টা এটা না। আপনি বিষয়টা অন্যদিকে নিয়ে যাচ্ছেন। কন্ট্রাক্ট না হলে আপনার কাছে কিভাবে কন্ট্রাক্ট ব্রিচ হবে? 100 মণ দান দিবেন, সেটা আপনার সাথে আমার চুক্তি হয়েছে। কোন মাসে দিবেন? শ্রাবণ মাসে দিবেন। তাহলে চুক্তি হয়েছে দিবেই তো আমি কন্ট্রাক্টটা ব্রিচ করতে পারতেছি, সেটা বুঝতে পারতেছেন তো? চুক্তি যদি নাই হতো আপনি কিভাবে চুক্তি ভঙ্গ করবেন? এটা তো চুক্তির সময় অ্যাকচুয়াল ব্রিজ, যেটা অ্যাকচুয়াল ব্রিজটা যে চুক্তির সময়টাতে চুক্তি ভঙ্গ হচ্ছে, এই ক্ষেত্রে তো আমার তো কোনো চুক্তি হয়নি বেসিক্যালি, বা চুক্তি হওয়ার সময়টাতে আমরা যে ভঙ্গ করছি এইটার কথা বলছি আমি। আপনি খুব সিম্পলি দেখেন বিষয়টা, একটা ব্রিজ 2 প্রকার, একটা অ্যাকচুয়াল ব্রিজ আর একটা হচ্ছে ভবিষ্যৎ ব্রিজ আর কি, যেটা ঠিক আছে। অর্থাৎ ভবিষ্যতে যখন আপনি অ্যাকচুয়াল ব্রিজ, অ্যান্টিসিপেটরি ব্রিজ। অ্যাকচুয়াল ব্রিজ কোনটা? ধরেন চুক্তি নির্ধারিত সময়ে বা চুক্তির সময়ে পারফর্ম করতে হবে। ধরুন 7 তারিখ চুক্তিটা পারফর্ম করবেন, আজকে 5 তারিখ, আজকে আপনি না করে দিলেন,
আমার জন্য আপনি একটা বিকল্প কোনো পথই রাখলেন না। এটা হচ্ছে অর্থাৎ বিকল্প কোনো পথ না রেখে আপনি চুক্তি লঙ্ঘন করেছেন, অ্যাকচুয়াল ব্রিজ। আবার শ্রাবণ মাসে আপনি আমাকে বললেন যে 100 মণ দান দিবেন, কিন্তু এখন বন্যা হলো, ধানের জমি সব নষ্ট হয়ে গেল। এবার আপনি শ্রাবণ মাসে কই থেকে দিবেন? কারণ আমার তো ধানের জমি যা আছে সব তো নষ্ট হয়ে গেছে বন্যায়। আপনি এখনই জানাই দিলেন যে আপনার সাথে আমার চুক্তি হয়েছে, ভবিষ্যতে এরকম সময় এখন আমি তো দিতে পারবো না, বন্যার কারণে এটা হয়ে গেছে। অর্থাৎ নির্ধারিত সময় আগেই পক্ষকে স্পষ্টে আপনি জানিয়ে দিলেন। এটা হচ্ছে অ্যান্টিসিপেটেড ব্রিজ, ভবিষ্যৎ চুক্তি ভঙ্গ। ক্লিয়ার? জি, বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আজকে আর কারো কোনো কিছু না থাকলে আমরা এখানে শেষ করি। রায়হান ভাই, অনেক সময় ক্লাস নিয়েছি, 1 ঘন্টা শার্প 1 ঘন্টা 30 মিনিট। জি, ধন্যবাদ। দীর্ঘ সময় ছিলেন, খুবই ভালো লাগলো, আপনারা খুব মনোযোগের সাথে শুনেছেন। ইনশাআল্লাহ অনেক ভালো করবেন আপনারা। হ্যাঁ, তাহলে ধন্যবাদ। আর কি এখানে শেষ করি। হ্যাঁ, জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।